ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির আজকের এই শুভ সন্ধ্যার সুন্দর ক্ষণে ৩০০তম ওয়েবনার সেলিব্রেশন প্রোগ্রামে আগত সকল শ্রদ্ধাস্পদ ফাউন্ডার মেম্বারদের জানাই সুস্বাগতম। সালাম, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ৩০০তম ওয়েবনার। আজ সেই দিনে আমাদের মাঝে যাদেরকে পেয়েছি, আমরা সময় নিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে তাদের বক্তব্য আমরা শুনবো। কারণ আমরা প্রত্যেকেই অন প্যাসিভের প্ল্যাটফর্মে অন প্যাসিভের পরিস্থিতিটাকেও আমরা জানি কি পরিস্থিতিতে আছে, আবার অনেকেই আমরা জানি না। তাই আমি বলবো ওয়েবনারটিকে সর্বাঙ্গীন সুন্দর করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সুন্দরভাবে থাকবেন এবং সাহায্য করবেন। আবার আমি সকলকে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। টুডে we are celebrating the success of 300 মিটিং। সকলকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে এখানেই শুভেচ্ছার বক্তব্য শেষ করছি। ওভার টু রেসপেক্টেড জাফর ইসলাম স্যার। আমি মমিনুল হক স্যার। স্যার আপনি আসবেন এবং উদ্বোধনী বক্তব্যটা উপস্থাপন করবেন। ওয়েলকাম। অন প্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আজকে আমাদের সাকসেসের রাস্তাটা আমরা পেয়ে গেছি, যেটাতে আমরা প্রতিনিয়ত প্রতিটি গার্জিয়ান, প্রতিটি বাবা, প্রতিটি মা চিন্তা করেন যে তার ভবিষ্যৎ, এই ভবিষ্যতের চিন্তা আমাদের এখন আর নেই। কেননা আমরা অন প্যাসিভের প্ল্যাটফর্মে আমরা যে যার কাজ করছি, যে যেখানে আছি, ঠিক সেই কর্মে আমরা নিয়োজিত থাকব। ইতিমধ্যে গত 360-তে আমাদের সিও মহোদয় একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। এর আগে উনি বলতেন ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড, বাট এবার কিন্তু তিনি সেটা বলেননি। এবার তিনি বলেছেন আমি আপনাদের খুব ঘনিষ্ঠ বন্ধু হতে যাচ্ছি। প্রথম কথা বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন যে এই মাসের শেষেই হয়তো আপনারা দেখতে পাবেন আপনাদের অন প্যাসিভ ইকোসিস্টেম এবং অন্যান্য কিছু আরো দ্বিতীয় ধাপও আপনারা দেখতে পাবেন। দ্যাট ইজ 1 মাস, তারপরে বলেছেন কাপল অফ উইকস কিংবা 3 মাস, 2 মাস, 3 মাস। যাই হোক, আমাদেরকে উনি আরো এনকারেজমেন্ট করার জন্য প্রতিনিয়ত আমাদের সামনে আসছেন এবং আমরা তার প্রতি যথেষ্ট তাকে আমাদের অন্তঃস্থলে ধারণ করেছি এবং আমাদের ভবিষ্যতের যে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু তার উপরেই আমরা ছেড়ে দিয়েছি। বিদায় আমরা জানাই এইরকম একটা মহৎ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব 100 বছরে হয়তো একবার করে আছেন, যিনি হয়তো বলেন আমি মানবতার জন্য করতে এসেছি, লাভ করতে আসিনি। আমি যে কোম্পানি করেছি, এই কোম্পানির যে লভ্যাংশ হবে তার যে খরচা বাদে বাকিটুকু আমি ফাউন্ডিং মেম্বারদের মধ্যে বন্টন করে দেব। তাছাড়া তৃতীয়বার আপনাদেরকে পকেটে হাত দিতে হবে না। বাকি আমাদের কোম্পানি লঞ্চ করবে। আমার ধারণা কোম্পানি যদি গ্লোবালি লঞ্চ করে তার আগে হয়তো আমাদের সমস্ত পেমেন্ট হয়ে যাবে। যারা উইথড্রল দিয়েছেন তাদেরটা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে গ্লোবালি লঞ্চ করবেন, এ কথা উনি অনেক আগের থেকেই বলে যাচ্ছেন। ইভেন দেন গো টু আফ্রিকাতে উনি কিন্তু ওখানে যেও এই একই কথা বলেছেন। আমাদের সিও মহোদয় ব্যবসায়িক দিকটিও অত্যন্ত সুন্দর, সুদক্ষ। সেই জন্যই উনি ভারতে এত বিশাল একটি জনবহুল রাষ্ট্র, সেখানে দ্বিতীয় অফিস করেছেন, তৃতীয়টা যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা, অথচ আমাদের সেই আপনার দুবাইতে সেই জিনিসটা নাই। আইটি যেখানে যেখানে প্র্যাকটিস হয় সেখানেই তিনি যখন কোম্পানিতে কাজ করতেন, আইটি কোম্পানিতে, তখন কিন্তু এই ব্যবসা সেন্টারটাই উনি কিন্তু ব্যবসায়িক সাইটটাই উনি মেনটেন করতেন। সবার সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এমডি মমিনুল হক স্যার আপনাকে। আব্দুল সুবহান স্যার, মিস্টার হাসান খোরশেদ স্যার এবং এস এম আকরাম হোসেন স্যারও আছেন, কথা বলবেন। সর্বোপরি আজকের মিটিংটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল। শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি সকলকে। ওয়েলকাম শেখ মুন্নাফ আলী স্যার।
300তম ওয়েবিনারে আজকে আমরা পদার্পণ করতে পেরেছি। তো এই যে গুটি গুটি পায়ে আমরা এখানে এসেছি, এই আশার ফলে আমরা কিন্তু আজকে কি পেয়েছি এখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা অনপেসিভ এইটা পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারতাম না। এই অনপেসিভটা কি জিনিস, কি বস্তু, এটা খায় না মাখে, এখান থেকে জানতে পেরেছি। অনপেসিভের কি কি ফিচার আছে, তার কি কি প্রোডাক্ট আছে, এখান থেকে জানতে পেরেছি। সব থেকে বড় কথা হচ্ছে যে অনপেসিভের এই যে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলিতে এসেছি, আসার পরে এপার বাংলা ওপার বাংলা থেকে আমরা কিন্তু প্রচুর আত্মীয় পেয়েছি, আমরা প্রচুর আপন বন্ধু পেয়েছি। অর্থাৎ অনপেসিভ যেমন আমাদেরকে দিয়েছে, জড়িয়ে দিয়েছে, তেমন আমরা ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলিতে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আজকের এই 300তম সেলিব্রেশন প্রোগ্রামে এই কথা বলতে আমি বাধ্য হই যে এখানে আমাদের টেকনিক্যাল পার্টটা, এখান থেকে আমরা এই অনেক অনেক মানুষকে, অনেক ফাউন্ডারদের তাদের বিভিন্ন প্রবলেম এখান থেকেই কিন্তু সলভ করা হয়েছে। আজকের আমরা এটা দেখেছি যে আমরা কিন্তু অনেকেই হয়তো আমাদের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, অনেকেই অনেক কিছু আমরা ভুলে গিয়েছি, আমরা জানতাম না, অনেক প্রবলেমে পড়ে গেছি আমরা। সেখান থেকে কিন্তু এখান থেকে সেই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়েছে। অনপেসিভ অ্যাপেল অ্যাপেল অ্যাপেল, এই যে এই সফরটা অনেক কঠিন, কিন্তু এই সফরটা কঠিন আসলে পৃথিবীতে ধৈর্য বলে যদি না বস্তু থাকতো তাহলে পৃথিবীটা কিন্তু এত সুন্দর হতো না। অপেক্ষা বলে যদি না কিছু থাকতো তাহলে এত সুন্দর হতো না। তাই বলি যে অনপেসিভ শুধু শুধু আমাদের জন্য নয়, অনপেসিভ হচ্ছে আমাদের। অনপেসিভ জিंदगी की साथ भी और जिंदगी की बात भी, অর্থাৎ অনপেসিভ আমাদের জিন্দগিকে আলোকিত করবে, আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলবে, আমাদের জাগ্রত বিবেককে, আমাদের কিন্তু বিবেককে জাগ্রত করে তুলছে। তেমন ঠিক আমাদের যারা ছেলে মেয়ে, তাদের নাতি নাতনি, তাদেরকেও কিন্তু জিন্দগি, আমার জিন্দগির বাদেও তাদেরকেও কিন্তু সাহায্য করবে। অর্থাৎ শেষে শুধু একটাই কথা বলি যে বন্ধু, সফর কঠিন হয় মগর না উদাস হো মেরে হামসফর। উপস্থিত সকলকে আবার শ্রদ্ধা জানাই, জাফর ইসলাম স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। তিনি আজকের একটা 300তম সেলিব্রেশন প্রোগ্রাম আমাদের জন্য উপহার দিয়েছেন। উপস্থিত সকলকে আবার আবার শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ শেখ মুন্নাফ আলী স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকলকেই। ওয়েলকাম রুহুল কুদ্দুস রিফাত স্যার। থ্যাংক ইউ। আলোচনা শুরুতেই শত কোটি শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি ইহলোক এবং পরলোকের স্রষ্টা, যিনি জান্নাত এবং জাহান্নামের স্রষ্টা, যার কাছে সকলকে ফিরে যেতে হবে। তারপর পরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তারপর পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি 14 লক্ষ ফাউন্ডারের স্বপ্নদ্রষ্টা নয়নমণি আসমা ফরিসার ও তার পরিবারের প্রতি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে, বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারদের হাত ধরে অনপেসিভের যাত্রা শুরু হয়েছে, সে সকল ফাউন্ডিং মেম্বার, সে সকল লিডারদের। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্লেজার মামুন রশিদ মামুন ভাইয়ের, যার হাত ধরে আমি অনপেসিভ আসার সুযোগ পেয়েছি। তারপর পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্ট সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। 25শে এপ্রিল 2023 সাল, 1.5 বছরের কাছাকাছি চলমান এই ওয়েবিনারটি সত্যি বাংলাদেশে একটা অনবদ্য একটি ওয়েবিনার। খুব কম ওয়েবিনারই আছে যারা রেগুলার কন্টিনিউ ভাবে প্রোগ্রামগুলো চালিয়ে গেছেন এবং 300 ওয়েবিনার ছুঁই ছুঁই অবস্থানে আছেন। তো ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলিকে ধন্যবাদ যে তারা অপরূপ কাজ করে যাচ্ছেন ফাউন্ডারদের কল্যাণের জন্য। শুরুটা হয়েছিল 10-15 জন নিয়ে, খুব তখনকার কথাগুলো খেয়াল হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা হতো ও কানেক্টের মাধ্যমে ফ্রি ভার্সনে। 15-20 জন নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পা করে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের মধ্যে একটি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি। প্রথম অবস্থায় এটি নাম শুধু জাফর স্যারের ছিল, তারপরে এটা যখন ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি করা হলো, তারপরে এটার যে দ্রুত বর্ধনশীল একটা প্রোগ্রামে স্থান পেয়েছে সেটা বলা বাহুল্য। সে দেশ বিদেশ থেকে শুরু করে এখানে আমরা দেখেছি যে 8 থেকে 10টা দেশের ফাউন্ডিং মেম্বাররা সংযুক্ত থাকেন। আমরা দেখেছি 200তম ওয়েবিনারে আমরা 7 থেকে 8টা দেশের ফাউন্ডিং মেম্বার এবং এলসি লিডাররাও এখানে হাজির ছিলেন। আমরা আমেরিকা থেকে দেখেছি, আমরা ইউএসএ থেকে দেখেছি, আমরা সিঙ্গাপুর থেকে দেখেছি, ইন্ডিয়া থেকে তো আছেনই। আমরা প্রায় 7 থেকে 8টা দেশের ফাউন্ডিং মেম্বাররা অংশগ্রহণ করেছেন
200তম ওয়েবিনারে। এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম। এটা দেখতে দেখতেই আমরা সত্যি এটা 300তম ওয়েবিনারে আমরা পা দিয়ে দিয়েছি। এর যদি অর্জনের কথা বলি, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, প্রতি বুধবার তারা হিউম্যানিটি ফ্যামিলি টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে। সেটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে, যে সপ্তাহে একটা দিন টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা। বিশেষ করে যে সময় আমরা দেখেছি যে জিমেল, তাদের জিমেল বন্ধ করার একটা উপক্রম চলছিল 2023 শেষের দিকে এবং 24 সালের প্রথম দিকে, আমরা খুব খেয়াল করেছি যে এই সময়টা এত সুন্দরভাবে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি জিমেল সমস্যা নিয়ে, এর পাসওয়ার্ড রক্ষণাবেক্ষণ, ইকোসিস্টেম নিয়ে এটার উদ্ধার কাজ এবং ওমেলের যে সমস্যাগুলো, ইকোসিস্টেমের সমস্যা এবং ও ফাউন্ডের সমস্যাগুলো যেভাবে আলোচনা সাপেক্ষে সমাধান করে দিয়েছেন, এটা আমি খেয়াল করেছি যে শত শত ফাউন্ডারের এই উপকারটা হয়েছে। আমরা দেখেছি ও কানেক্টে যা জয়েন করতে পারেন না তাদেরকে হাতে কলমে স্ক্রিন শেয়ার করে যেভাবে শিখিয়েছে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, সেটা সত্যি অনবদ্য। এর পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে, প্রোডাক্ট নিয়ে, আমাদের অনপ্যাসিভে যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে আমাদের ওমেল, ও কানেক্ট সহ নানাবিধ প্রোডাক্ট নিয়ে যেভাবে আলোচনা করেছেন, এটা হাতে কলমে স্ক্রিন শেয়ার করে সত্যি এটা বলাই বাহুল্য, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে একটি অনবদ্য অবদান রেখে যাচ্ছেন। গুটি গুটি পা 300তম ওয়েবিনার, সত্যি এর যে অবদান সেটা বলে শেষ করা যাবে না। এটা আমি বলবো যে এর ব্যর্থতার চাইতে সফলতার দিক সবচেয়ে বেশি। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি মানবতার কাজের জন্য আমরা দেখেছি অধিকাংশ সমস্যা যারা পড়ে, বিশেষ করে ব্লাড ব্যাংকের যে ব্যবস্থাটা, যারা রক্ত যাদের সমস্যায় পড়ে তারা গ্রুপে তাৎক্ষণিক পোস্ট করে সেই ব্লাড কালেকশন করে সেই ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই ফাউন্ডিং মেম্বারকে তাৎক্ষণিক নিয়ে আসার ব্যবস্থা করেছেন। এবারেও আমরা দেখেছি যে যারা বিভিন্ন চিকিৎসার জন্য আর্থিক অনুদানের প্রয়োজন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে জাফর ইসলাম স্যারের নেতৃত্বে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি যে কাজ করে গেছেন সেটা সত্যি অনবদ্য। আমরা দেখেছি হিদায়াতুল্লাহ স্যারের নাহিদা সুলতানা ম্যামের যে ক্যান্সার আক্রান্ত, উনি দিল্লিতে আটকিয়েছিলেন, চিকিৎসার অভাবে উনি ওখানে থেকে আসতে পারছিলেন না, এবং চিকিৎসা না করে ফেরা যে অবস্থা, মৃত্যুপ্রায় যেই ফাউন্ডার নাহিদা সুলতানা ম্যাম, তার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, দেশ এবং বিদেশ থেকে যেভাবে অর্থ কালেক্ট করে সেই পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন, সেটা সত্যি অনবদ্য। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য যেভাবে আলোচনা এবং যেভাবে মিটিংয়ে প্রকাশ্যে পর্যালোচনা এবং গ্রুপগুলোতে পোস্ট করে যেভাবে অবদান রেখেছেন, সেটা সত্যি অনস্বীকার্য। এছাড়াও বিভিন্ন ফাউন্ডারের বিভিন্ন সমস্যা, সেটা সমাধানের জন্য ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আগামীতেও আরো ভালো ভালো কাজ করবেন, ফাউন্ডারদের শুধু না, ফাউন্ডারের বাইরেও আমাদের সাধারণ মানুষের জন্য অবদান রাখবেন, সেই প্রচেষ্টা জারি রাখবেন। সেটাই আমরা সকলে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির কাছ থেকে কামনা করি। ইউনাইটেড যেহেতু নাম, এটা বিশ্বব্যাপী এর প্রতি এর বিউটি ছড়িয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলিকে আমরা সকলেই সর্বদা সাপোর্ট করে যাব, সহযোগিতা করে যাব। বিশেষ করে আমাদের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি সপ্তাহে 3 দিন যে মিটিংগুলো হয়, সেই মিটিংগুলোতে আমরা উপস্থিত থাকবো এবং আমাদের যে নিজেদের যে গ্যাপগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো সলভ করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের বুধবারে যে কোশ্চেন আনসার থাকে, সেখানে কোশ্চেন করে বা আমাদের টেকনিক্যাল পার্ট যে হয় বুধবার, সেই জিনিসটা আমরা দেখে নিব, জেনে নিব। আর বিষয়ভিত্তিক আলোচনায় আমরা সবাই নিজেদেরকে এক একটা তুখোর বক্তা হিসাবে জাহির করার জন্য আমরা হ্যান্ডেজ করে কথা বলার চেষ্টা করব। 2-1 মিনিট করে কথা বলে নিজেদেরকে জাহির করার চেষ্টা করব। আগামীতে তারাই নেতৃত্ব দিবেন যারা এই সব ওয়েবিনারগুলোতে কথা বলার পটুতা দেখাতে পারবেন। এই আশাবাদ করেই আগামীতে আরো ভালো কিছু প্রত্যাশা করে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি রিফাত স্যারকে দারুণ সুন্দরভাবে কিছু কথা তুলে ধরার জন্য। মিস্টার হাসনাইন খোরশেদ স্যার, ওয়েলকাম। ওবেস্ট স্কুলের সম্মানিত ওনার অ্যান্ড হোস্ট, ওয়েলকাম। আমরা পারি, অনেক কিছু করতে পারি। যারা আমরা করতে জানি না, চেষ্টা করি না, তাদের কাছে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার জাফর ইসলাম স্যারকে। সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করতেছেন এবং বাংলাদেশে ভার্চুয়াল একটা জায়গাতে অনেক ফাউন্ডিং মেম্বারদেরকে সকলকে আমি সহ উপকৃত হয়েছি।
তো আপনাকে আবারও স্পেশাল থ্যাঙ্কস। আমি সত্যি আনন্দিত এবং সত্যি প্রাউড ফিল করতেছি যে আগামী দিনগুলো যেটা হতে যাচ্ছে অনুভব করতেছি। চমক কিছু বিষয় হবে যা আমরা এখনো চিন্তা করতে পারিনি, ভাবতেও পারিনি যে কি ঘটতে যাচ্ছে। সেই বিষয়গুলো হতে যাচ্ছে। ওইদিকে একটু হলেও আমার নজর থাকে, চিন্তা থাকে যে আমরা এতটা প্রাউড ফিল করব আগামী দিনের জন্য। জাস্ট একটু সময় হয়তোবা লাগতেছে। তো আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ সকলে পজিটিভলি থেকে। এবং আজকের আলোচনাতে টুডে উই আর সেলিব্রেটিং দ্য সাকসেস অফ 300 মিটিংস। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কেননা এইরকম বাংলার বুকে শুধু নয়, সারা বিশ্বে যারা উইবিনারকে ধরে রাখেন তিলে তিলে কষ্টের মধ্যে হলেও, সেই লিডার বিন্দুকে আবারও আমার অন্তর স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা যারা পজিটিভ আছি সবাই আমরা জানি, আমরা যারা পজিটিভ আছি সবাই আমরা বুঝি, আমরা যারা পজিটিভ আছি সবাই একটু না একটু ভালো কিছু জানি। কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে, এটা কিন্তু সমস্ত ব্যক্তি আমরা পজিটিভের মধ্যে রয়ে আছি। সকলে আমরা অন প্যাসিফিয়াম পরিবার, একসাথে কাঁধ মিলে আমরা আগামী দিনের স্বপ্ন গড়ব, সততার মধ্যে চলাফেরা করব, হিংসা ক্রোধ থেকে দূরে থাকব ইনশাআল্লাহ। পরিবারের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং এটি কিভাবে সাফল্যের জন্য সুযোগ সৃষ্টি হবে, কিভাবে সৃষ্টি করবে, একমাত্র উপর আল্লাহ জানেন। দ্বিতীয় জানেন অন প্যাসিফিকের সিইও মিস্টার অ্যাশ মুফারি স্যার। মুখ্য অর্জন এবং কৃতিত্ব আজকের এই ওয়েবিনার ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির আমি সুস্বাগত জানাচ্ছি। আবারও সামনের দিকে অগ্রসর করার জন্য তারা সব সময় হেল্প করে যাচ্ছেন। এই হলো মুখ্য অর্জন ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির। আমাদের বন্ধু মিস্টার অ্যাশ মুফারে, সকলের বন্ধু মিস্টার অ্যাশ মুফারে, সকল টেক টিমের বন্ধু মিস্টার অ্যাশ মুফারে, সকল লিডারের বন্ধু মিস্টার অ্যাশ মুফারে। মিস্টার অ্যাশ মুফারে স্যার পৃথিবীকে দিতে চান যে গুচ্ছিত সম্পদ কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন কিনারে আছে, কোন সমুদ্রে আছে, সেখানেই গুচ্ছিত আছে। তার ডায়লগটি আজও পর্যন্ত আমার কানের মধ্যে মানে পোপো করে বাজতে থাকে এবং শোঁ করে বাজতে থাকে। এই যতগুলো 5 বছরের আপডেট, সবচেয়ে বড় আপডেট আমাকে ভালো লাগে। তিনি আমাদের বন্ধু আর বলেন যে সম্পদের জায়গায় গচ্ছিত আছে, শুধু অর্জন করে নিতে হবে। সত্যি আমরা যারা পজিটিভ আজ এই ওয়েবিনারে আছি প্রত্যেককে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই সেই গচ্ছিত সম্পদের অর্জনের একজন বাহক বা একজন যোদ্ধা। আমি এই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের যারা রেসপেক্টেড তাদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন। আগামী দিন আপনার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে, সেই রেসপেক্ট আপনার জন্য অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম SM আকরাম হোসেন স্যার, মোস্ট ওয়েলকাম এন্ড কনগ্রাচুলেশন। সবকিছুর বিনিময়ে কিন্তু হচ্ছে হলো একটি সুন্দর সূচনা হয়। সেইভাবেই হচ্ছে হলো আমাদের বন্যা পরবর্তীও হচ্ছিল যেরকম একটা ভালো সূচনা হবে বাংলাদেশের, এবং আমাদের ছাত্র জনতারও যে সূচনার পরবর্তীতে আমরা যে একটা খুবই সুন্দর একটা পরিবেশ আমরা আমাদের নতুন গভর্নমেন্ট উপহার দিবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে সাথে অনপ্যাসিভও আমরা যে জার্নি, লং জার্নি, তার সেটারও শুরু আছে, যেমন তার শেষ আছে এবং তার মাঝামাঝি যে সময় আছে, এবং সব কিছুই এর মধ্যে থেকে আমরা উপভোগ করব এবং করছি। আমরা ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির সমস্ত ফ্যামিলি বর্গকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কিভাবে করে আসলে 300টি সাকসেসফুল মিটিং হয়ে গেল আসলে আমার জানা ছিল না, এই জন্য আমি লজ্জিত। বাট আমি আজকের আলোচনাতে এবং রিফাত আমাদের রিফাত মিয়া স্যার উনিও কিন্তু হচ্ছিল এই ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির যে টোটাল একটা পটভূমি যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং আমি শুনে আসলে রিয়েলি মুগ্ধ। এবং আসলে আমাদের বাংলাদেশের মধ্যে যে
অনপেসিভের যে সমস্ত আমরা বলবো অনপেসিভিয়ান পাগল বা আরেক অর্থে ডেডিকেটেড পার্সন আসলে এত সুন্দরভাবে প্রোগ্রামটিকে এত দূর নিয়ে এসেছেন। এর ভিতরে অনেক প্রবলেমেটিক অনেক কিছুই ছিল, আমরা সবাই জানি, এবং তার মধ্যেও এটি থেমে নাই। তা আমি আসলে এটা রিয়েলি এটা একটা অ্যামাজিং ব্যাপার, এবং এটা কিভাবে সম্ভব হয়েছে? নিশ্চয়ই সম্ভব হয়েছে এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন এবং এখানকার এই প্রোগ্রামটি যারা সঞ্চালন করেন এবং যারা প্রতি মুহূর্তে প্রতি সবকিছু আপডেটেশন এই পরিবারকে সবসময় সঠিকভাবে দিয়ে দিয়ে এসেছেন বিদায় এটি সাকসেসফুলি ভাবে আজকে ৩০০তম পর্ব আজকে চলছে, এবং এটা একটি আসলে রিয়েলি এটা খুবই আমরা প্রত্যেকে প্রাউড ফিল করি। এতটা ধৈর্য, এতটা ডেডিকেশন এবং এতটা সাকসেসফুলি ভাবে আমি মনে হয় না কোনো বাংলাদেশের এরকম কোনো প্রোগ্রামে এর ইতিপূর্বে পার্টিসিপেট করতে পেরেছি। সেই জন্য আমি নিজেও আজকে প্রাউড ফিল করছি। আশা করি আপনারাও যারা আজকে এই প্রোগ্রামটি উপভোগ করছেন এবং যারা শরীক হতে করছেন প্রত্যেকে এটার একটি সাক্ষী হয়ে থাকবেন এবং ইতিহাসে এটি অবশ্যই হচ্ছিল স্মরণীয় হয়ে থাকবে। তো যেই বিষয়টি আমি বলার চেষ্টা করছি সেই আসলে অনপেসিভের আমাদের গ্রেট সিও আমরা উনি এতটা বেশি স্ট্রং মাইন্ডসেট এবং এতটা বেশি হচ্ছে হলো দৃঢ়চেতা একজন লিডার, এত হাজারো হচ্ছে হলো প্রবলেম থাকা সত্ত্বেও কোনো কিছুকেই উনি তোয়াক্কা না করে এবং যে জার্নিটাকে উনি শুরু করেছেন এবং শুরু থেকে এখন পর্যন্ত ওনার একটি শব্দ ডু অর ডাই, এবং তার পাশাপাশি হচ্ছে হলো যেই কোনো ভাবে আমাদেরকে উজ্জীবিত রাখার জন্য ওনার যে প্রাণান্ত চেষ্টা, এর জন্য আমি আসলেই আমরা শুধু আমি না, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমরা লাকি, এবং এই জন্যে ওনাকে আমাদের মন থেকে শ্রদ্ধা এবং ওনার জন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ আমরা দেখেছি কোনো প্রবলেম আসলে কিন্তু হচ্ছিল আমরা তাদেরকে আর সামনে দেখি না, কিন্তু আমরা এখানে শুনছি যে যত বেশি প্রবলেম হবে তত সেখান থেকে হচ্ছিল আরো ভালো রেজাল্ট আনা সম্ভব। এটা কিন্তু হচ্ছিল বর্তমান যুগের এবং প্রেজেন্ট সিনারিতে আমরা অনেক সময় আমাদের অনেক কিছুই কিন্তু আমাদের চেঞ্জ করতে হচ্ছে, যে অনেক মানে চেঞ্জ আমি বলার চেষ্টা করছি যে আগের যে থিওরিতে মানুষ চলতো সেই থিওরিতে কিন্তু বর্তমানে কিন্তু হচ্ছিল এই জগতের বা আমাদের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু সেই থিওরিতে কিন্তু তারা থাকছে না। তো সেইখান থেকে এটা একটা নতুন কনসেপ্ট যে আমার যত বেশি প্রবলেম হবে সেখান থেকে আমরা তত বেশি আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো এবং সেই প্রবলেমটাকে সলভ করতে পারলে আমার সাকসেস আরো বেশি নিশ্চিত হবে। তো উনি কিন্তু এই জিনিসটি কিন্তু হচ্ছে বোঝানোর চেষ্টা করেন, এবং আরেকটি বিষয় খুব অকপটে উনি স্বীকার করছেন যে হয়তো আমাদের অনেকেরই অনেক অনুযোগ থাকবে যে বিশেষ করে অনেক সময় অনপেসিভের আরো অনেক আগে অনেক কিছু হওয়ার কথা ছিল, এগুলো কিন্তু উনি একদম অকপটেই স্বীকার করে নেন যে সমস্ত যদি এখানে কোনো সমস্যা হয়ে থাকে এই দোষ আমি নিজেই স্বীকার করে নিচ্ছি বা আমার জন্য সেই সমস্যাগুলো হয়েছে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আর কোনো কিছু থাকে না। একজন সৎ সাহসী এবং হচ্ছে হলো দৃঢ় প্রত্যয়চিত্ত একজন লিডার, তার সামনের থেকে তার এক চুর বিন্দু উনি অনর থেকে সমস্ত কিছুকে স্বীকার করে এবং সামনে এগিয়ে চলার যেই আমরা ওনার মধ্যে যেই ধরনের দৃঢ় প্রত্যয় আমরা দেখি সেটা আসলে রিয়েলি বিরল একটি ঘটনা বা বিরল একটি চিহ্ন রেখে যাচ্ছেন, যেটা হয়তোবা একসময় আমরা বুঝতে পারবো যখন আমরা প্রত্যেকেই এই জায়গাতে সাকসেস হব। তার পূর্ব পর্যন্ত অনেকের মধ্যেই নেগেটিভিটি থাকতেই পারে, কারণ হচ্ছে হলো আমরা হিউম্যান বিং, আমাদের প্রত্যেকেই এখানে আমরা যারা রয়েছি তারা কে কোন অবস্থার মধ্যে আমরা রয়েছে এটা আমরা আসলে কেউই জানি না। কিন্তু আমার দেখে সবচেয়ে ভালো লাগছে যে এই জায়গার মধ্যে অনেক মিটিং এর মধ্যেও আমরা দেখি 10 জন 15 জনের মধ্যে এর বেশি এখন অনেকে থাকছেন না, কিন্তু আজকের মিটিং এর যে পার্টিসিপেন্টস এখানে প্রায় আমার সামনে আমি 184 পার্টিসিপেন্ট দেখছি। তো এরা প্রত্যেকে হচ্ছিল তাদের জায়গা থেকে কতটা দৃঢ় এবং কতটা পজিটিভ এটা না
বলার কোনো অপেক্ষা থাকে না। তো আমি মনে করি যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে হলো ভাগ্যবান, এবং তারা প্রত্যেকে হচ্ছে হলো অ্যাশ যেভাবে করে আমাদের ফাউন্ডারদেরকে দেখতে চান, আমি মনে করি যে তারা প্রত্যেকে তার একটু কম নয়, বরং হচ্ছে হলো তারা আরো বেশি তাদের যোগ্যতা প্রদর্শন করছেন আজকের এই মিটিং এ উপস্থিত থাকার মাধ্যমে। আরেকটি বিষয় আমি কেন আমাদের অনেক সময় আমাদের এই যে লাস্ট আমরা 360-তে, তার আগের 360-তে আমরা আমাদের অ্যাড স্যারকে অনেক হাস্যোজ্জ্বল আরো অনেক সাকসেসফুল ভাবে উনি যে সামনে এগিয়ে যাচ্ছেন, আমি যেটা আমার মনে হয়েছে সেটা আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই, বা কেন আমাদের হচ্ছিল দেরি হচ্ছে সেটাও একটু শেয়ার করতে চাই। যেমন আমরা সবাই কম বেশি জানি যেখানে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক প্রবলেম কিন্তু হচ্ছিল, এবং আমাদের ইন্টারনাল স্টাফ বলেন এবং এক্সটার্নাল আমাদের যারা কম্পিটিটর রয়েছেন তাদের জায়গা থেকে অনেক ধরনের দুর্বিসন্ধি এবং অনেক ধরনের হচ্ছে হলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এবং যেখানে আমাদের অ্যাডসা চেয়েছিলেন যে আমাদের যারা স্টাফরা রয়েছেন এবং আমাদের প্রত্যেকটা সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি, কিন্তু সেই জায়গা থেকে অনেকে সেই সুযোগটি নিয়ে যেখানে কোম্পানিকে সেই আস্থার জায়গাটা কিন্তু রাখতে পারেন নাই, বিদায় সেই জায়গায় অনেকে কিন্তু হচ্ছিল আমাদের কোম্পানির সাথে আমরা দেখছি তারা আমাদের সাথে এখন নাই। তো আমি মনে করি যে হচ্ছে হলো এদের থেকে যখন আই এম ইন দ্য ইনচার্জ কথাটা বলা হয়, তার অর্থ হচ্ছে হলো দুষ্ট গোয়াল থেকে একটি কথা থাকে না, তার চেয়ে শূন্য গোয়াল ভালো। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হচ্ছিল এই সমস্ত যারা রয়েছেন, যারা অসৎ কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছেন, তাদেরকে এখান থেকে তারা না থাকলে বরং যেই পর্যন্ত আমাদের অর্জন রয়েছে সেটিকে হাতে যদি ইনচার্জ নিয়ে এবং সামনে যদি হচ্ছে একটি ফ্রেশ ভাবে অ্যাডসারের মন মতো করে উনি যে এক্সপিরিয়েন্সটা যে গেদারটা করেছেন তার সেখান থেকে সামনে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে। এবং এইটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি আমাদের অ্যাডসারের যদি এটা এইভাবে করে চলতো তাহলে একসময় হয়তো আমরা আরো অনেক বেশি আমাদের কোম্পানি ক্ষতিগ্রস্ত হতো। এবং সেই জায়গা থেকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এখন কোম্পানি একটা গুড শেপের মধ্যে রয়েছে, এবং যেখান থেকে হচ্ছিল বাস্তবিকভাবে যে কোনো জিনিস যে কোনো প্ল্যানিং যে করার জন্য সহজ। যেমন তার আরেকটি উদাহরণ, আগে দেখা যেত হচ্ছিল আমাদের গ্রেড সি অনেক সময় আমাদেরকে অনেক ডেট দিতেন বা সেই ডেটটা মিস হতো কেন, যে সমস্ত প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট যারা ইঞ্জিনিয়ার বা যারা রয়েছেন তারাই কিন্তু হচ্ছিল আসলে বিপদে ফেলতেন, কারণ সেখান থেকে যে প্রজেকশনটি দেওয়া হতো সেখান থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সেই প্রজেকশন অনুসারে ডেট দিতেন। কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে এই যে আমাদের সামনে আপনি হয়তোবা কোনো একটি নিউজ বা গুড নিউজ যেটাই শুনতে পারেন আগামীতে, যেহেতু আমাদের ব্যাক অফিসটি বন্ধ রয়েছে, সেটা আগামী 3 মাসের মধ্যে হতে পারে, 1 মাসও হতে পারে, বা আগামী 1-2 সপ্তাহের ভিতরে হতে পারে, কিন্তু উনি কিন্তু ফিক্সড করে কিন্তু কোনো ডেট কিন্তু আমাদেরকে বলছেন না। যেটা এই কারণে বলছেন না যে এখন তো ওনাকে কেউ সেখান থেকে পিছন থেকে মিসগাইড করার মতো কোনো সুযোগ নাই, সেই জায়গা থেকে উনি ওনার জায়গা থেকে সেইভাবেই করে কিন্তু হচ্ছিল খুবই সুদক্ষতার সাথে এবং যেই ইনফরমেশনগুলো প্রোভাইড করছেন, এবং সেটি হচ্ছিল আমার পার্সোনাল এটি অভিমত যে খুবই সঠিকভাবেই কিন্তু হচ্ছিল উনি ওনার স্পিচ কিন্তু এখন দিতে পারছেন সবার সম্মুখে, যেন হচ্ছে হলো সেটি যেন ভুল বা না পরবর্তীতে ভুল বা অন্য কিছুতে রূপান্তরিত না হয়। তো আমরা মনে করি যে হচ্ছে হলো আগামীতে নিশ্চয়ই আমরা এভাবে করে আমরা এখন এসআরের মতো আমরাও ভাববো যে আগামী 1 সপ্তাহ, আগামী 2 সপ্তাহ, 3 সপ্তাহ আমার চিন্তা করার দরকার নাই। আমরা চিন্তা করতে পারি যে আমরা কোনো ভালো নিউজ, হয়তো বা সেই ভালো নিউজটি হতে পারে আমরা আগের মতো করে ব্যাক অফিসটি ওপেন করে আমরা হচ্ছিল ওখানে একটি ইউজ করতে পারি। আমরা হয়তো বা এর পরবর্তীতে আবার একটি আরো 2-4 সপ্তাহ ওয়েট করার পরে আরেকটি হয়তো বা গুড নিউজ আসতে পারে, সেই বা তার পরবর্তীতে প্যাকেজ নতুন কোনো প্যাকেজ নিয়ে চিন্তা হতে পারে, বা তার পরবর্তীতে আমাদের প্যাকেজ আসার পরবর্তীতে আমাদের হচ্ছে যে উইথড্রলস যে সিস্টেমগুলো আমাদের যে পেন্ডিং আছে সেগুলো আসতে পারে। কিন্তু আমি কেন একটু বাড়িয়ে একটু দ্রুত এভাবে করে চিন্তা করছি, সেটি কিন্তু হচ্ছিল সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে বলছি। কিন্তু আমরা এরসারের মতোই সেই ভাবনার মধ্যে যেন আমরা থাকি, কোনোভাবেই যেন আমরা না চিন্তা করে থাকি যে হ্যাঁ 3 মাস বলছে
বলতেছেন না এতদিন তো লাগবে না, আগামী 2 সপ্তাহের মধ্যে আমার হয়ে যাচ্ছে, বা এই ধরনের কোনো আমরা প্রচার প্রচারণা থেকে যেন বিরত থাকি। এই কারণে যে আমরা কিন্তু কেউই কিন্তু হচ্ছিল জানি না যে আসলে রিয়েল কবে ডেট, কবে কখন কি হবে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এবং এই জায়গা থেকে আমি বিশেষ করে হচ্ছে হলো যে আজকের যে সঞ্চালক বা আজকের যে এখানকার প্রোগ্রাম মোহাম্মদ জাফর ইসলাম, উনি একটি বড় কমিউনিটি রয়েছে, তারাও যেন হচ্ছিল সঠিকভাবে হচ্ছিল এই বিষয়গুলোর দিকে যেন খেয়াল রাখেন। এবং কারণ এই কারণে বললাম, অনেকের মধ্যে এইখানে যারা লিডার রয়েছেন তারা যে স্পিচটি দেন সেই স্পিচের হিসাব ধরে কিন্তু হচ্ছিল উনি ওনার বাস্তব জীবনের কর্ম পরিকল্পনাগুলো সাজিয়ে থাকেন, হয়তোবা কোম্পানি চলে আসতেছে আর 1 মাস লাগবে, একটু ওয়েট করি। না, আপনি আপনার যে বর্তমান যে কাজটি করছেন সেটা খুব মনোযোগ সহকারে করতে থাকেন। এখানে আপনার তেমন কোনো কাজই নাই, আপনি শুধুমাত্র আপনার আপডেটেশন নেওয়ার জন্য যে যে কমিউনিটিতে আপনি যুক্ত রয়েছেন সেই কমিউনিটির মাধ্যম থেকে আপনি আপনার জাস্ট আপডেটটা নেবেন, এটাই আপনার কাজ। সেটার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা বা আরো কম সময় নিয়ে আপনি আপনার আপডেটটা নিতে পারেন। আপনি তাও সময় পান না, 360 থেকে আমরা মনে করি যে হচ্ছিল এখন যে আপডেটটি আসছে, যেহেতু ব্যাক অফিস আমাদের এখন লক, সেই ক্ষেত্রে হচ্ছিল 360 থেকে আমি আমার আপডেট 1 সপ্তাহ আমি নিতে পারি, তাও কোনো প্রবলেম নাই। তো সেই জায়গা থেকে আমার যেহেতু তেমন এখানে কোনো কায়িক পরিশ্রম বা আমার কোনো ওয়ার্কিং নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কখনোই হচ্ছিল আমার বর্তমান কাজটাকে অবজ্ঞা করে আমি আমার কখনো বসে থাকবো এবং আমার ফ্যামিলির প্রিয় যারা আমার রয়েছে তাদেরকে কোনোভাবেই হচ্ছিল কষ্ট দিব, এই কাজটি যেন আমরা না করি, সেটি আমার বিনীত অনুরোধ থাকবে আজকের যারা সঞ্চালক রয়েছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন। বিভিন্ন কমিউনিটিতে আপনারা প্রতিনিধিত্ব করে থাকেন, প্রত্যেকের জায়গা থেকে হচ্ছিল সেই সচেতনতা অবলম্বন করবেন। এবং আমি আশা করি এখানে সবাই অবশ্যই সচেতন। তারপরেও আমি জাস্ট হচ্ছিল একটু স্মরণ করিয়ে দিলাম যে আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা একে অপর থেকে লার্নিং করব এবং সেখান থেকে আমরা আমাদের নিজস্ব মতামত এবং যেই ধরনের আমরা আপডেট দিতে যাব সেই আপডেটগুলো থেকে অবশ্যই আমরা খেয়াল রাখবো, কারণ এতেও আমাদের কোম্পানির সুনামটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আমি আশা করব যে এখানে আমাদের মেন্টর সোবান স্যার রয়েছেন এবং আমাদের আরো গ্রেট স্পিকার রয়েছেন যাদের থেকে অনেক চমৎকারভাবে শুনতে পারবো। আমি আমার সংক্ষিপ্ত জাস্ট মনের কথাগুলো আপনাদের নিকট ব্যক্ত করলাম। সেখানে ভুল ত্রুটি থাকলে আপনারা মার্জনীয়ভাবে দেখবেন এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এস এম আকরাম হোসেন স্যার আপনাকে। ডক্টর ইয়াহিয়া মান্নান স্যার, মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনপ্যাসিভ আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে 14,27,483 জন ফাউন্ডারকে সমগ্র বিশ্বব্যাপী। বাংলাদেশের প্রায় 1 লক্ষ ফাউন্ডার রয়েছেন, ফাউন্ডারশিপ রয়েছে, যারা এক ব্যক্তি একটা বা একের অধিক ফাউন্ডারশিপ গ্রহণ করেছেন, তারা অনপ্যাসিভের সঙ্গে যুক্ত আছেন। ইতিপূর্বে যেসব বড় বড় কমিউনিটি ছিল তারা 22-এর পরে অনেকেই মিটিং করতে পারছেন না, ওয়েবিনার করতে পারছেন না, কিন্তু ইতিমধ্যে অনেকেই আবার নতুন ভাবে মিটিং শুরু করেছেন, যেমন আমাদের জাফর ইসলাম স্যারের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি। তাদের এই 300তম উদযাপন ওয়েবিনারের যে আয়োজন, এটি চমৎকার একটি আয়োজন, যেখানে বাংলাদেশের লিডার বোর্ডের সম্মানিত সদস্য এসকে মঈনুল ইসলাম স্যার, এস এম আকরাম হোসেন স্যার, আমাদের হাসনাইন খোরশেদ স্যার উপস্থিত আছেন এবং আমাদের মেন্টর আব্দুস সোবান স্যারেরও উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি ভারতবর্ষ, পশ্চিম বাংলা এবং বাংলাদেশের যারা ইতিমধ্যে কথা বলেছেন এবং যুক্ত হয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমাদের এস কে মুন্নাফ আলী স্যার, পিটিএস কে গায়েন, তারা যুক্ত আছেন, এবং যারা ইতিমধ্যে কথা বলেছেন আমাদের বাংলাদেশের রিফাত স্যার, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মমিনুল হক স্যার সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের ওয়েস্ট স্কুলের কর্ণধার হাসনাইন খোরশেদ স্যার, এস এম আকরাম হোসেন স্যার, এরাও চমৎকার কথা বলেছেন, গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছেন। আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, আমাদের নেতৃবৃন্দ যে কথা বলেন, আমাদের আশরাফ স্যার যে কথা বলেন, সে কথা আপনাদের মাঝে যতদূর সম্ভব আমার মেধা মনন দিয়ে প্রচার করার চেষ্টা করি, বা আমার কর্মসূত্রের বাইরে যতটুকু সময় পাই সেটা দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের জন্য 360 ওয়েবিনারে গত বুধবারে আসার যে তথ্যগুলি দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে আমাদেরকে এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা যেমন দেশের জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব, ঠিক তেমনি আমাদের অনপ্যাসিভের যিনি সিইও, আমাদের অনপ্যাসিভের যিনি টেক টিমের সদস্য, আমাদের অনপ্যাসিভের 5টি অফিস বিশ্বব্যাপী পরিচিত আছে, সেই 5টি অফিসে যারা কাজ করছে তাদের সকলের সুস্থতা, শারীরিক এবং মানসিক
প্রশান্তির জন্য আমরা দোয়া করব, কারণ তাদের উপর নির্ভর করছে আমাদের গ্লোবাল লঞ্চের ঘটনা। আগামী দিনে বিশ্বকে পরিবর্তন করার জন্য অনপ্রেসিভ যে কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আমরা যদি সাপোর্ট না দিই, সমর্থন না দিই, তাহলে কিন্তু আমরা এই কাজে টিকে থাকতে পারবো না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনেও বিভিন্ন ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের আপামর জনসাধারণ কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রাম ৭১ সালে যেমন আমাদেরকে সকল ক্ষেত্রে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, এই 2024-এও যেমন আমাদের ছাত্র জনতা জনসাধারণের সঙ্গে মিশে একটি বিজয় অর্জন করেছে, ঠিক তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা খেলা করবে তাদেরকেও আমরা প্রতিহত করব। অনপ্রেসিভকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আশরাফ স্যার তাদের সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করেছেন। যারা টেক টিমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা লিগ্যাল অ্যাডভাইজার টিমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা আমাদের অর্থ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে তিনি আমাদের অনপ্যাসিভ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং তারা যেন আর যুক্ত হতে না পারে অনপ্যাসিভের সঙ্গে, এই ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি যেমন নরম, তিনি আবার বজ্র কঠোর। মম এক হাতে বাঁকাবাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। কাজী নজরুল ইসলাম যে কথা বলেছিলেন, এটি চরম কথা। এই চরম কথাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের আশরাফ স্যার ঐক্যবদ্ধ আছেন এবং আমরাও তার সঙ্গে দাঁড়িয়েছি। আমরা অনপ্যাসিভের সঙ্গে সামনে অগ্রসর হতে চাই। বাংলাদেশের এই ফাউন্ডার যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের জাফর ইসলাম স্যার তার কমিউনিটির মাধ্যমে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের আরো নেতৃবৃন্দ যারা আছে তাদের সকলের কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, ওয়েস্ট স্কুলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্টেপ মাইনুল ইসলাম স্যার, মোস্ট ওয়েলকাম এন্ড কনগ্রাচুলেশন। এন্ড নেক্সট আমরা শুনবো আমাদের আব্দুল সোবান স্যারকে। স্যার আপনিও প্রস্তুত থাকবেন, ওয়েলকাম। আমরা শিক্ষা দীক্ষা অর্জন করেছি, যেটা আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষা দীক্ষা অর্জন করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, একটা যোগ্যতা অর্জন হয়। কিন্তু শিক্ষা বই খাতা কলমে যে সবকিছু পাওয়া যায় তা কিন্তু নয়। কিন্তু বাস্তব জীবনে যখন মানুষ পদার্পণ করে তখন অনেক কিছু শিক্ষা দিতে পারে, শিক্ষা নিতে পারে বা শিক্ষা হয়। বিশেষ করে মানুষ এবং সময়, এই দুটোর কাছ থেকে শিক্ষাটা হয় অন্য রকমের, যেটা কখনো বই বিধানে পাওয়া সম্ভব না। আজকে মনটা খুব খারাপ এবং মনটা খুব ভালো, দুটোই আছে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে, এই বন্যা দুর্যোগ, বিশাল একটা জায়গা, এটা সত্যি হৃদয় বিদারক একটা ঘটনা। যদি এই কন্ডিশনটা, এই জায়গাটা যদি আমাদের হতো, আমাদের এলাকাতে হতো, বা আমরা যেখানে বসবাস করি সেখানে যদি হতো, তাহলে এই সেম ঘটনাটা তো আমাদেরই সবারই হতো। তাহলে আজকে দুধের বাচ্চা, শিশু বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মা থেকে শুরু করে কি অসহায় জীবনযাপন করছে, এবং যারা বৃদ্ধ হয়ে গেছে তারা অসহায় জীবনযাপন করতেছে। দুঃখজনক হলে সত্য, এখন অসংখ্য মানুষ খাবার পায়নি, 3 দিন হয়ে গেল না খেয়ে আছে, 3 দিন থেকে শুধু এই বন্যার পানি খেয়ে জীবনযাপন করতেছে। এটা খুব হৃদয় বিদারক। যদিও ইতিমধ্যে অনেক কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য, যারা করতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তো মানুষ, মানুষের জন্যই কাজ করি, মানুষের জন্যই কথা বলি, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এটাই তো সত্য কথা। এবং সেটিও কিন্তু একটা ভালো লাগার দিক যে এরকম দুর্যোগ ঘটনাপূর্ণ মুহূর্তেও আমরা একে অপরের সান্নিধ্যে যেতে পারতেছি, যে কোনো ভাবে, অর্থ দিয়ে, কাপড় চোপড় দিয়ে, সময় দিয়ে, কথা দিয়ে, নানান ভাবে আমরা সহযোগিতা করতেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। উদ্ধার কার্যক্রম পরিচালনা হচ্ছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এর সাথে সাথে কিছু অনিয়ম হচ্ছে, সেগুলোও কিন্তু দৃষ্টিসীমার বাইরে না। খুব অবাক হয়ে যায় এই জায়গাটাতে যে আমরা মানুষের কাজ করতে যাচ্ছি, কত কষ্ট করে মানুষ অর্থ সংগ্রহ করছে, ত্রাণ সংগ্রহ করতেছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এরই মাঝে এক শ্রেণীর মানুষ আবার সেগুলিকে লুটপাট করছে, লুটপাট করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। খুব অবাক লাগে এই জায়গাতে যে আসলে মানুষের বিবেকটা আমরা কোথায় হারিয়ে ফেলেছি। আজকে অনপেশিবে এসে এই বিবেকের জায়গাটাতে খুব অবাক হয়ে যায়। যদি অনপেশিবে আসতে না পারতাম তাহলে এই বিবেকটা আমার নিজেরও তৈরি হতো না। কারণ এতদিন আমিও মনে করলাম যে একঘেয়েমি জীবনযাপন করেছি। আজকে অনপেশিবে এসে এইটাকে অন্তত নিরূপণ করতে পেরেছি যে না, আমার পূর্বের জীবনটা সঠিক ছিল না, পূর্বের জীবনটা ভালো ছিল না, পূর্বের জীবনটা স্বার্থকেন্দ্রিক ছিল, ব্যক্তি কেন্দ্রিক ছিল, পূর্বের জীবনটা মানে অন্যতম জঘন্যতম একটা জীবন ছিল। আর আজকে ভাবতে পারতেছি এটুকু যে না, সত্যিকার অর্থে যে আমি মানুষ, এই মানবতার কাতারে সামিল হতে পারতেছি, জানি না কতটুকু করতে পারবো। তা আমাদের মতন নেশারও মানুষ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি গোত্র পাঠিয়েছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, নাসারা, অসংখ্য জাতির মানুষ আছে, ছোট, উঁচু, নিচু, বড়, মধ্যম, মিডিয়াম, সর্বশ্রেণীর মানুষ আছে। এত মানুষ সৃষ্টিকর্তার কি দরকার ছিল? আমি কি, আপনি কি, কেউ তৈরি করেছি? কেউ তৈরি করেনি, একমাত্র সৃষ্টিকর্তাই করেছেন। কেন করেছেন?
এর মহত্ব, এর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে আমরা এটুকু বলতে পারি যে প্রত্যেকটা জিনিসই মানুষের প্রয়োজনে, মানুষের কাজেই লাগে, মানুষ মানুষেরই কাজে লাগে, এটাই সত্যি কথা। সে যেই জাতির হোক, যেই গোত্রের হোক। এরকম পৃথিবীতে এরকম অসংখ্য জিনিস আছে যেগুলি মানুষ আমরা জীবন জীবিকার প্রয়োজনে ব্যবহার করি, ভোগ করি। এরকম অসংখ্য কিছু, তো আর সবগুলো কিন্তু মানুষের জন্যই। তাই এত সৃষ্টিকুলের মধ্যেও কিন্তু আবার অসংখ্য জিনিস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি না, ভক্ষণ করতে পারি না, যেটাকে আমরা এক কথায় বলি কি হালাল এবং হারাম। তো যেহেতু হালাল আমরা গ্রহণ করতে পারি না, হালাল আমরা খেতে পারি না, তাহলে হালালটা তৈরি করার দরকার ছিল না। তাহলে কেন তৈরি করেছেন? তাহলে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। নিশ্চয় এর ভিতরে কোনো মহত্ব আছে, কোনো সন্দেহ নাই। এবং ওভারঅল এই মানবতার সভ্যতার জন্যই কিন্তু এগুলি তৈরি করা হয়েছে, এই মানবতার উপকারের জন্যই তৈরি করা হয়েছে। তাহলে এত জাত, এত গোত্র, এত ছোট, এত ভেদাভেদ, এত অল বিশ্বের মানুষ, এই সমস্ত বিশ্বের মানুষগুলো আমি আপনাকে পছন্দ করতেছি না, আমি আপনাকে পছন্দ করতেছি না, আমার সাথে আপনার মত মিল নেই, এরকম অসংখ্য মতবিরোধ আছে পৃথিবীতে, যুগ যুগ কালে কালে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবেও। আমরা কেউ কাউকে মানতে পারি না, কেউ কাউকে সহ্য করতে পারি না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা ওই কালচারে বেড়ে উঠেছি, ওই কালচারে মানে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি পূর্বের প্রিভিয়াস কালচার। এই কালচার থেকে বেরিয়ে আসতে পারিনি, তবে এই কালচার থেকে বেরিয়ে আসারই একটা প্ল্যাটফর্ম হচ্ছে অনপ্যাসিভ। কি জন্য? এই যে পৃথিবীর এতগুলো মানুষ, এত গোত্রের মানুষ, এত রূপের মানুষ, এত রঙের মানুষ, এত বিভিন্নতার মানুষ, এই সমস্ত মানুষগুলো কিন্তু ইয়াসারের জন্য দোয়া করতেছে, আশীর্বাদ করতেছে, প্রার্থনা করতেছে এবং ইয়াসারকে বিশ্বাস করতেছে। তাহলে তিনি কি তৈরি করেছেন, কি সৃষ্টি করেছেন, কোন শিক্ষা নিয়ে তৈরি করেছেন, যেমন একটা মানুষ অল বিশ্বের সর্বশ্রেণীর মানুষের মন জয় করে ফেলেছেন। আমরা কেন পারি না? কষ্টটা হচ্ছে এখানে, আমরা কেন পারি না? আমরা কেন হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলতে পারি না? আমরাও তো মানুষ। তাহলে ওনার ভিতরে যদি এই জিনিসগুলো থাকতো, তাহলে কিন্তু কখনো এমন একটা কাজ করতে পারতেন না। উনি কাউকে কোনদিন কম্পেয়ার করেননি, কে হিন্দু, কে ছোট, কে বড়, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলিম, বিচার করেননি। কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, কিছু বিচার করেননি। উনি চেয়েছেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি পৃথিবীব্যাপী, গোটা বিশ্বব্যাপী, নট অনলি ফর ওয়ান কান্ট্রি, অল বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতেই এই মানবতার বিপর্যয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলো সর্বনিকৃষ্ট কাজে ব্যস্ত প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, যার জন্য আমাদের জীবনের ঝুঁকি প্রতিনিয়ত বেড়েই চলে যাচ্ছে। এই সমস্ত জিনিস চিন্তা চেতনা করেই কিন্তু আবির্ভাব হয়েছে এই অনপ্যাসিভ, যে কি করে এই জায়গাটাকে, এই বর্তমান সমাজটাকে একটু চেঞ্জ করা যায়, বা চেঞ্জ করার একটা প্রক্রিয়া তৈরি করা যায়। তাহলে যদি কেউ এটা আরম্ভ করে, তাহলে ডেফিনেটলি সেটা আস্তে 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 এটা বৃদ্ধি হয়, এটাই সত্য কথা। এবং তারই ধারাবাহিকতা আমি মনে করি যে আসমু ফারুক স্যার যে উদ্যোগটি গ্রহণ করছেন, এটি হচ্ছে অনন্যতম একটি উদ্যোগ এবং পৃথিবীর অন্যতম একটি ইতিহাস। আমরা বারবার করে কেন বলছি ইতিহাস? এই কারণে ইতিহাস, কারোর সাথে কোনো মিল নেই, কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ার করার কোন জায়গায় নয় অনপ্যাসিভ। কম্পেয়ার করতে যদি যান, আপনি নিজেকেই ছোট করবেন এক কথায় পার। তাহলে এমন একটা জায়গাতে আছি, আমরা অবস্থান করতেছি, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা প্রত্যেকে জানি, আপডেট পেয়েছি, আপডেট জেনেছি, এই অনপ্যাসিভ এসে এমন কিছু শব্দ শুনতে পেয়েছি যেটা কখনো কোনো বই বিধানে পাইনি। আপনারাও একমত হবেন আশা করি। এবং কখনো কারোর মুখ থেকে এভাবে এই কথাগুলো শুনতে পাইনি। আমি তো পাইনি কোনোদিন যে ইউনিট টু ইউনিট, এই শব্দটা কখনো পাইনি এইভাবে, যে আপনি এখানে এসেছেন তো জয়ী হচ্ছেন। এটা কিভাবে কথা? এটা কিভাবে বলতে পারেন আপনি? কে বলতে পেরেছে এখন পর্যন্ত পৃথিবীতে? এখন পর্যন্ত কোন ব্যক্তি বা কোন রাষ্ট্র এই শব্দটি ইউজ করতে পেরেছেন, যেখানে আসুন তো জয়ী হবেন? এতই কি সহজ কথা? তাহলে কি আছে এর ভিতরে? এই জয়ী বলতে আমরা কি বুঝি? তাহলে এই যে প্রতিনিয়ত মানুষ বিপর্যয় আর বিপর্যয় আর বিপর্যয়, এই সমস্ত বিপর্যয়কে মোকাবেলা করার জন্য এই শব্দটি যাচ্ছে জয়ী হওয়ার। জয়ী হওয়া কিন্তু একটা অর্থে ব্যবহার করা হয়নি, একটা জায়গা থেকে কিন্তু ব্যবহার করা হয়নি। এবং যেখানে আরো কিছু শব্দ আসছে, যে এই যে লাস্ট যে দুটো মিটিং, লাস্ট যে দুটো মিটিং, এই দুটো মিটিং এর আপডেটগুলো ছিল অত্যন্ত কিন্তু চমৎকার। কি নির্দ্বিধায় খুব সহজ করে কথাটি বলতেছেন, অনপ্যাসিভ আপনার জন্য সমাধান। কোথায় আছে এই শব্দটি? কোন ব্যক্তির কাছে এই শব্দটি? কোন প্রতিষ্ঠানের কাছে আছে এই শব্দটি? কোন রাষ্ট্রের কাছে আছে এই শব্দটি? কে দিবে এই নিশ্চয়তা? আজ পর্যন্ত পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ কি এই নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছেন? হননি। তাহলে এসমু ফারুক স্যার কিভাবে এই কথাটি বলতেছেন যে অনপ্যাসিভ আপনার জন্য সমাধান? সমাধান কি এত সহজ জিনিস? তার কারণ পৃথিবীতে যত রকমের সমস্যা আছে, এই সমস্যার ধরন, প্রকারভেদ কত রকমের যা আছে, এটা সংখ্যায় কাউন্ট করা আদৌ সম্ভব না। এত সমস্যার প্রকারভেদ, এত সমস্যার ধরন, এত সমস্যার ক্যাটাগরি। তাহলে এরকম একটা শব্দ থেকে কিভাবে তিনি বলতে পারেন অনপ্যাসিভ হচ্ছে আপনার জন্য সমাধান? তাহলে ডেফিনেটলি উনিও মানুষটা ভেবেছেন যে একটা মানব জীবনের কি কি সমস্যা আছে, কি কি সমস্যা সৃষ্টি হয় হচ্ছে। তাহলে এই সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু এই শব্দটি ইউজ করা হচ্ছে, অনপ্যাসিভ আপনার জন্য সমাধান। যদি অনপ্যাসিভ আমার আপনার জন্য সমাধান হয়ে থাকে, তাহলে আমরা কতটা লাকি ম্যান, কতটা সৌভাগ্যবান যে এরকম একটা জায়গাতে অবস্থান করতেছি, যে সমাধানের জায়গাতে আমরা আছি। আশ্চর্যজনক এক শব্দ, কখনো শুনিনি এরকম শব্দ, কার কাছ থেকে শুনিনি। যারা বলছে মিথ্যা কথা বলেছে,
লোক দেখানোর কথা বলেছে। দেখুন ইতিহাস, বাস্তবতা খুঁজুন, তাই পাবেন। উনি বেশ কিছু কথা অনেক আগে থেকেই বলতেন যে আর ইউ রেডি, এই শব্দটি আমি এখনো বুঝতে পারিনি, বুঝতে পারলেও সেটা পালন করতে পারিনি, কেউ পালন করতে পারতেছি না, আমরা কেউ না। কারণ আই রেডি বলতেই শুধু আমরা বুঝি কখন টাকা দিবে, কখন টাকা পাবো। এই জন্যই অন্তর্শিপ তৈরি করা হয়নি। টাকা তো দিবে ডেফিনেটলি, টাকা না থাকলে জীবনে কিছু করাই সম্ভব না, কিছু করাই যাবে না। কারণ আপনি যত বড়ই বিজ্ঞ ব্যক্তি হন না কেন, আপনি যত ব্রিলিয়ান্ট ব্যক্তি হন না কেন, আপনার যতই যোগ্যতা থাকা কেন, কোনো যোগ্যতাই কাজে লাগবে না যদি আপনার কাছে টাকা না থাকে। তাহলে ডেফিনেটলি টাকার জায়গাটা তো অবশ্যই প্রাধান্য। তাহলে সেই টাকার জায়গাটা স্যার তিনিও তো বলেছেন টাকার জন্য কোনো চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে এর বাইরে আর কি আছে? এর বাইরের জগৎটাই হচ্ছে মূল জগৎ। টাকার কারণে মানুষ ভালো হয়, টাকার কারণে মানুষ নষ্ট হয়, এটা তো সত্য কথা। তাহলে এই যে ভঙ্গুর সমাজ, নষ্ট হয়ে যাওয়া সমাজ, এই সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে সহজ জিনিস, এর জন্য লাগবে মেন্টালিটি, মানসিকতা। সেই মানসিকতা তৈরি করার জন্য তিনি বারবার বলছেন আর ইউ রেডি। আমি কি রেডি হতে পেরেছি? যে অনপেসিভ আমাকে কি শিক্ষা দিচ্ছে, অনপেসিভ আমাকে কি শিক্ষা দিতে যাচ্ছে মানুষের জন্য, মানবতার জন্য। আজকে ত্রাণ চুরি হচ্ছে কেন? কোথায় মানবতা? আজকে ত্রাণ গ্রহণ করে আজকে বিক্রি করে দিচ্ছে, আর অন্যদিকে কেউ হাহাকার না খেয়ে মরছে। তাহলে এটা লজ্জার একদিক দিয়ে ডেফিনেটলি। তাহলে এই যে মানবতার অবক্ষয়, তাহলে শুধু বাংলাদেশে নয়, অল বিশ্বেরই কিন্তু চিত্র এরকমটাই, মানবতার অবক্ষয়। তাহলে এই যে অর্থ ছাড়াও এর বাইরে আরো জগৎ আছে। এই সমস্ত জগৎগুলোকে কিন্তু বলা হচ্ছে আপনি কি এই মেন্টালিটি তৈরি করতে পারছেন? অনপ্যাসিভ যে শিক্ষা দিচ্ছে আমাকে, আপনাকে, অনপ্যাসিভ যে জন্য আগাচ্ছে, কি দরকার ছিল আমাকে এই অফারটি দেওয়ার, অল বিশ্বের মানুষকে অফারটি দেওয়ার? তাহলে ডেফিনেটলি কোনো উদ্দেশ্য তো ছিল। তাহলে সেই উদ্দেশ্যটা কি? যে আমি কি সেই অর্থে রেডি হতে পেরেছি? এবং এই রেডি হওয়ার প্রেক্ষাপটে এই শব্দটিকে চেঞ্জ করে কিন্তু তিনি আবারও বলেছিলেন যে আপনাকে পৃথিবী পরিবর্তন করার উদ্দেশ্য গ্রহণ করতে হবে। তাহলে কিভাবে এটা সম্ভব? পৃথিবীকে আপনি শুধু আমাকে নয়, আমার পরিবারকে নয়, আমার সমাজকে নয়, আমার রাষ্ট্রকে নয়, তিনি বলছে যে এই গ্রহকে, এই পৃথিবীকে পরিবর্তন করার ইতিহাস, পরিবর্তন করার উদ্দেশ্য গ্রহণ করতে হবে। ফাউন্ডিং মেম্বারদের উদ্দেশ্য কথা তিনি বলেছেন। তাহলে আমি আপনি যদি ওই মেন্টালিটি তৈরি করতে না পারি, তাহলে কখনো কি সম্ভব? উনি কিন্তু এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। এরপরেও শব্দ তিনি ব্যবহার করতেছেন যে আপনি আপনাকে পরিবর্তন করুন। তাহলে আমি আমাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি কিনা, উনি কিন্তু এই ডাকটাই দিচ্ছেন যে আপনি আপনাকে এমন ভাবেই পরিবর্তন করুন যাতে করে আপনার পরিবারের মানুষ, আপনার সমাজের মানুষ আপনাকে দেখে, আপনার ভিতরে দেখেই আপনার ভিতরে পার্থক্য খুঁজে পাবে। আমরা কি সেই অর্থে ব্যবহার করতে পারতেছি? তাহলে উনি এত কিছু বাদ দিয়ে কিন্তু বারবার করে এই টাচটা দিচ্ছেন, বারবার করে এই ইংরেজি দিচ্ছেন। আসলে উনি বোঝাতে চাচ্ছেন কি আমরা কি সেই অর্থে বুঝতে পেরেছি? টাকার কথা বলতেছেন, টাকার কথাও তিনি বলেছেন যে প্যাসিফিক বৈচিত্র্য, স্বাধীনতা, নমনীয়তা এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছে যেটি পৃথিবীতে কেউ করে না। তাহলে এখানে যেটা আমরা চিন্তা ভাবনা করছি সেটা তিনি ঘোষণাও দিয়েছেন, তিনি কিন্তু এই ঘোষণাটিও দিয়েছেন এবং এই চিন্তাটা কিন্তু কেউ করেন না। এবং ইভেন দ্যাট এই কথা বলেছেন যে কোনো রাষ্ট্রপতির কাছে, কোনো সরকারের কাছ থেকে এটি প্রত্যাশা করতে পারেন না। তাহলে কতগুলো জীবনে ক্যালকুলেশন করেছেন এই মানব জগৎকে নিয়ে যে এই কথাটি বলতেছেন, এই নিশ্চয় আপনাকে কেউ দিবে না, ডেফিনেটলি কেউ দেয়নি, এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। অবিশ্বাস্য হলো তো এটাই তো সত্য কথা। তাহলে কোন জায়গাতে আমরা আছি আমি ভাবলেই খুব অবাক হয়ে যাই। আমরা যে পর্যায়ে আছি দেখুন, কর্পোরেট লেভেল সম্বন্ধে আমরা একটু জানি, কমার্শিয়াল লেভেল জানি, ট্রেডিশনাল লেভেল জানি, জেনারেল লেভেল জানি। আমরা আছি কোথায়? জেনারেল লেভেল। কারণ এর বাইরে কিন্তু আর কিছু বলা হয়নি আমাদেরকে। তাহলে কর্পোরেট লেভেলে অনেক কিছু হচ্ছে। কর্পোরেট লেভেলটা ভিন্ন একটি স্টাইলের। তাহলে ইন্টারনাল যে কিছু বিষয় থাকে এই পরিচালনা ম্যানেজমেন্ট করতে গিয়ে যে জায়গাগুলো তৈরি থাকে সেটাতে ইন্টারনাল, সেটা কর্পোরেট বিষয়, এটাতে আমাদের নাক কান না গলালেও হবে। অথচ অকামে আমরা নাক কান গলায়, এই হচ্ছে সে হচ্ছে। আপনি মালিক হলে আপনি তো করবেন, আপনার পরিবার চালানোর জন্য, আপনার সংসার ঠিক রাখার জন্য যে ডিসিশন নেওয়া দরকার আপনি সেটাই নেবেন। আপনি যদি কোম্পানির মালিক হন, আপনার কোম্পানি পরিচালনা করার জন্য, আপনার যদি কোম্পানি কোনো ভিউ থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি তো সেই ডিসিশনটাই নেবেন। এই তো স্বাভাবিক, এই তো কর্পোরেট লেভেল। তো এই লেভেল নিয়ে আমাদের তো চিন্তা করার দরকার নাই। তা যে উদ্দেশ্য নিয়ে অন্তর্শীল লালিত পালিত করতেছেন, যে উদ্দেশ্য মিশন নিয়ে অন্তর্শীল আছে, সেটাকে ঠিক রাখার জন্য কর্পোরেট লেভেলে যা করা দরকার উনি তাই করতেছেন। তো এটা নিয়ে আমরা আহামরি করি জন্য। এবং এও আমরা জেনেছি ইতিমধ্যে অনেকেই বলেছেন, আমরা প্রত্যেকেই জানি যে টাইম নির্ধারণ করেছেন। কিন্তু এই টাইম নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু অলরেডি আমরা অনেকেই দেখেছি যার জন্য অনেকেই নেগেটিভ কথা বলেন, কত টাইম দেখলাম, কত দেখলাম। ওকে, ডেফিনেটলি। কিন্তু গত মিটিং এ যে কথাগুলো তিনি বলেছেন সেটা আমরা প্রত্যেকেই জানি। এই মাসের শেষে যদি তা যদি সম্ভব না হয় তাহলে 1 মাস পর, 1 মাসের মধ্যে যদি এর পরেও সম্ভব না হয়, অদবচরিত ভাবে অন্য কিছু ঘটে, এটাকে ওভারকাম করানো যায়, তবুও সর্বোচ্চ সীমাটা নির্ধারণ করেছেন 3 মাসের মধ্যে। এর পরের শব্দটা হলো আরো জটিল, আরো কঠিন। তাহলে এই 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ এসব মেন্টালিটি থেকে আউট করি না কেন? কারণ পরের শব্দটি আরো জটিল, আরো কঠিন।
কি পরের শব্দটি? এই 2024 সাল হচ্ছে রেভলিউশন ইয়ার। আপনি ভাবুন তো একবার, প্রত্যেককেই বলতেছি, আপনি ভাবুন তো একবার, কলার গাছ লাগালে কি রেভলিউশন তৈরি হয়ে যাবে? চানাচুর মুড়ি বিক্রি করলে কি রেভলিউশন তৈরি হয়ে যাবে? বা আমার আপনার চিন্তা দিয়ে কি রেভলিউশন তৈরি হয়ে যাবে? কখনো নাই। অন্তত আমার অধমের পক্ষে এগুলো কখনো ভাবা সম্ভব নাই। তাহলে এর পরের শব্দটি বলতেছে যে 24 সাল হচ্ছে রেভলিউশন। তাহলে রেভলিউশন ঘটাতে গেলে কি হতে হয়, কি করতে হয়, আমাদের চাইতে উনার জ্ঞানটা আরো বেশি। তাহলে 24 সাল যদি রেভলিউশন করতে চাই, রেভলিউশন ঘটাতে চাই, ঘটতে পারে, ঘটতে যায়, ঘটে যাচ্ছে, এরকম কন্ডিশনের কথা উনি বলতেছেন, তাহলে ডেফিনেটলি সর্বোচ্চ সীমাটা কি 4 মাস? তাহলে এই যে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় আমরা পার করে ফেলেছি, যাক না কে, মাস গণনা বাদ দেন, দিন গণনা বাদ দেন, 24 সালের কথা তো বলেছে। তো 24 সাল যদি রেভলিউশন ইয়ার হয়, তাহলে অনলি ফর আর মাত্র 4 মাস, 4 মাস। তাহলে 4 মাসের মধ্যেই তো ইতিহাস তৈরি হবে, এই 4 মাসের মধ্যেই তো রচনা তৈরি হবে, এই 4 মাসের মধ্যেই তো আমার আপনার যত রকমের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে, এভরিথিং এ টু জেড সবকিছুই মোকাবেলা করতে পারবেন বা সম্ভব হবে। এত তো হতাশা হওয়ার কোনো কারণ নেই। লজ্জার বিষয় হওয়ার একটা আছে এখানে, যারা নেগেটিভ কথা বলেছি তাদের লজ্জাটা এখন বাড়বে, যারা খারাপ আচরণ করছি তাদের লজ্জাটা এখন বাড়বে, এটাই স্বাভাবিক। এই যে কিছু কিছু অন্তর্দহন থাকে না, কাউকে বলা যায় না, এই ডুকরে ডুকরে কাঁদে, এমন শ্রেণীর লোক যারা এই যে বিগত 6 বছরে ছিল বা হয়েছে আমাদের সমাজে বা অল বিশ্বে, এখন এই লোকগুলা লজ্জিত হবে। তা আমাদের কি আছে, আমাদের লজ্জার কি আছে? যারা আমরা পজিটিভ মেন্টালিটির মানুষ, এই যে নিজের খেয়ে এই যে জাফর ইসলাম সহ যারা মিটিং পরিচালনা করে, তারা প্রত্যেকে কিন্তু এভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। এটি সহজ কথা না, এটি কি প্রেম? প্রেমের ব্যাখ্যা দিবেন কোত্থেকে আপনি? প্রেমের ব্যাখ্যা কাকে দিবেন? সাহিত্যে ন্যূনতম একটা সংখ্যা দেওয়া হয়েছে, আদারওয়াইজ প্রেমের তো কোনো ব্যাখ্যা নাই। আমি আজ পর্যন্ত দিতে পারি না কোন সাহিত্যের ব্যাখ্যা যে প্রেম হয় না। কারণ আমরা প্রত্যেকেই জানি মানুষ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এটা তো সত্য কথা। আপনি বা আমি কি কখনো অক্সিজেন দেখতে পাই? দেখতে পাই না, ফিল করি, অনুভব করি। এই যে প্রেমটা ঠিক এমনই, একে কখনো মাপতে পারবেন না, দেখতে পারবেন না, প্রেমটা ফিল করার বিষয়। আমাদের ভিতরে এই যে অসংখ্য ব্যক্তির ভিতরে যে এই যে একটা প্রেম জাগ্রত হচ্ছে আমার পৃথিবীর ভিতরে, এটা হৃদয় থেকে তৈরি হয়েছে। আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, এমন প্রেম তৈরি হয়েছে এবং এই প্রেম আরো সুদূর প্রসারিত হোক, আরো বৃহত্তর হোক, যাতে এই প্রেমের বাতাসে, এই প্রেমের আলোতে অল বিশ্ব আলোকিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে রেখে আজকে শেষ করতে হচ্ছি। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওভার টু জাফর ইসলাম। ধন্যবাদ স্টেপ মাইনুল ইসলাম স্যার, আপনাকে দারুণ ভাবে একেবারে দারুণ মানে স্পৃহার মাধ্যমে কিছু কথা তুলে ধরার জন্য, এবং প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু অনেক আপডেট, তারপরে পরবর্তী স্টেপ সবকিছুই যেন লুকিয়ে আছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি ইউনিয়নের পক্ষ থেকে মূল আকর্ষণ আমাদের মেন্টর, সকলের সুপরিচিত আব্দুস সোবহান স্যার, আপনি আসবেন এবং আজকের সর্বোপরি আপনার কাছ থেকে আমরা আপনার দিকে চেয়ে আছি কিছু বার্তা শোনার জন্য। ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকে মিস্টার জাফর ইসলাম ভাইকে এবং উপস্থিত এখানে যারা আলোচক, খুবই বিজ্ঞ আলোচনা হয়েছে এবং যারা আলোচনা করেছেন, আমি সবার নাম ধরে ধরে বলতে চাচ্ছি না, আমি স্যালুট জানাই সবাইকে যারা বক্তব্য দিয়ে গেছেন। যারা কথা বলেছেন সবাই খুব চমৎকার লেভেলে কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা সকলেই সাকসেস। এই যে আমরা আসলে অনপ্রেসিভের লাইট হাউসে কিন্তু আছি, আমরা অনপ্রেসিভের লাইট হাউসে আছি এবং সেখান থেকে আমরা যে লাইট অর্থাৎ আমাদের যে জ্ঞানের আলো আমরা নিতে পেরেছি এবং আমরা যে নিয়েছি এই আজকের বক্তব্য থেকে, সেগুলো স্পষ্টতই আমরা বুঝতে পারলাম। এবং আমি অ্যাস্টনিশড হয়ে যাই, আশ্চর্য হয়ে যায় যে আসলে আমাদের বাংলাদেশে এত কোয়ালিটি তৈরি হয়েছে এবং এত অভিজ্ঞ মানুষ আমাদের মধ্যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, অনপ্রেসিভের আলোকে আলোকিত হয়ে গেছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি আজকের 300তম অধিবেশন এখানে জাফর ইসলাম স্যারদের সঞ্চালনায় এবং এখানে রুহুল কুদ্দুস রিফাত স্যার, তারপরে আপনার যারা আছেন এখানে সঞ্চালনা করে গেছেন এবং এখানে যারা পার্টিসিপেন্ট ছিলেন সকলেই আসলে এখানে এই গুরুত্ব বহন করে। এখানে সবাই স্যালুট পাওয়ার যোগ্য, সবাই এখানে মানে সম্মান পাওয়ার অধিকার রাখে। তো আজকের আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। আজকের
বাংলাদেশের মানবেতর জীবনযাপন করতেছেন প্রায় 13 থেকে 14 জেলার মানুষ, যেখানে বানভাসী মানুষ তারা অর্থাভাবে, খাদ্যের অভাবে এবং বস্ত্রের অভাবে, পানির অভাবে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর অভাবে তারা মানে একেবারে মানবতর জীবনযাপন করতেছেন। তো তাদের সহায়তাও অনেকে করতেছেন। সবার আসলে সুস্থতা কামনা করি এবং সবার মঙ্গল কামনা করি, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি। প্রত্যেকেই আমরা নামাজের মাধ্যমে তাদের স্ব প্রার্থনাগুলোয় আমরা প্রার্থনা করি তাদের জন্য, যেন দ্রুত গতিতে রিকভারি হয়। আর আমি আমার বক্তব্যের মধ্যে একটা কথা বলতে চাই। আমি মনে হচ্ছে আমার কাছে, আমার মন বা হৃদয় দেখে বলছে যে এই বন্যা থেকেই হয়তো বা আমাদের যে হিউম্যানিটি, অ্যাশমোপারের যে হিউম্যানিটির যে একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে সারা পৃথিবীতে, সেখান থেকে আমাদের এই লাইট হাউস থেকে আমরা মনে হয়, আমরা আমাদের বাংলাদেশের যারা ফাউন্ডার আছি, আমরা মনে হয় এই বন্যা থেকেই মনে হয় আমরা মানুষের কল্যাণে এই সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা করার মাধ্যমে আমরা এগিয়ে আসতে পারবো বলে মনে হয় আমাদের অনপ্রেসিডেন্ট ইনকাম দিয়ে। আমার কাছে মনে হচ্ছে, কেন জানো, এর কিছু কারণ আছে। কারণ হলো যে আমি আজকেও অনেকের সাথে কথা বললাম, তো সেখান থেকে যে মেসেজ পাচ্ছি তাতে করে কোম্পানির সিও স্যারের যে মেসেজ, সেখানের সাথে অনেক অংশেই একাত্মতা, সবার সুরে বা সবার কণ্ঠে একই রকম সুর বাজতেছে। তো তারপরেও আমি একটু আমার জায়গা থেকে সবাইকে স্মরণ করায় দিতে চাই। আমার কাছে মনে হচ্ছে অ্যাশ স্যার বলেছেন যেটা, যে এই মাসের মধ্যে আমরা আমাদের ব্যাক অফিস ফিরে পাবো, এবং সেটা হয়তো এ মাসের মধ্যেই হবে। আর যদি না হয় তো সেখানে বসমিন্দর ডিলন স্যার বলেছেন যে 1-2 দিন হয়তো এদিক ওদিক হতে পারে, আগে হতে পারে, পরে হতে পারে। তার মানে ডেফিনেটলি হচ্ছে। এরপরে গিয়ে যে খবর, সেটা হচ্ছে যে এটা পাওয়ার পরে আমাদের টেক টিম হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় নিতে পারে সেকেন্ড ফেজ রানিং করার জন্য। তার মানে আমরা পুরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে যে আমরা হয়তো আমাদের সেকেন্ড ফেজ স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এক্সট্রিম লেভেলের কোনো ধরনের প্রবলেম যদি ক্রিয়েট না হয়, তাহলে সেপ্টেম্বরেই সেটা সম্ভাবনা 100%। আর যদি এক্সট্রিম লেভেলের প্রবলেম তৈরি হয় যে আমাদের আরো কিছু সময়ের প্রয়োজন, সেটা নির্ভর করবে টেক টিমের উপরে। এবং সেটা যদি তাদের সময়ের প্রয়োজন হয়, তাহলে হয়তো সর্বোচ্চ অক্টোবর মাসে যেতে পারে। এরকমই আমার কাছে মনে হচ্ছে, এরকমই খবর চারিদিকে ছড়িয়ে আছে। তো সেখানে তাই যদি হয়, সেক্ষেত্রে আমার যে ক্যালকুলেশন সেটা হলো যে বানভাসী মানুষের কিন্তু সবচাইতে বেশি বিপদগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে হলো বন্যা পরবর্তী সময়টা। অর্থাৎ এখন হয়তো পানির যে প্রকোপ, পানির হয়তো ওঠানামার যে প্রকোপ, সেখানে হঠাৎ করে একটা ধাক্কা লেগে যায়, সেখানে একটা তাৎক্ষণিক একটা কিন্তু মনে করেন তাদের সহযোগিতার প্রয়োজন হয়। যেমন একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে বা কোনো জায়গায় যদি কারো কেটে যায়, তাহলে সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট হলো রক্ত বন্ধ করা, বা সেখানে একটা ফার্স্ট এইড দিতে হয়। সেরকম কিছু আমাদের এটা দরকার হয়, একটা বন্যা কবলিত হোক বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হোক, ফার্স্ট এইডটা কিন্তু খুবই জরুরি। দেন বন্যা এমন একটা মহামারী, এই এমন একটা দুর্যোগ যে যেখানে কিন্তু আপনার পরবর্তী ফসল উৎপাদনের আগ পর্যন্ত, এবং সেখানে প্রায় 3 থেকে 6 মাস কিন্তু সেখানে তাদের ঘর নির্মাণের প্রয়োজন হয়। কারো 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 হয়তো ঘর পাকা থাকে, তারা হয়তো নির্মাণ না করলেও সারে, কিন্তু হয়তো অনেক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বা যেখানে ঘর, যাদের মাটির ঘর থাকে, বা যেখানে ঘর ছিল না, বা খুব টিনের ঘর ছিল, বা অনেক ঘর মনে করেন নষ্ট হয়ে গেছে, পানির স্রোতের কারণে ভেঙে গেছে, সেসব মেরামতের কাজ, মানে টোটাল সংস্কারের কাজটা কিন্তু 3 থেকে 6 মাস লাগে। তো সেখানে আমরা যদি মনে করেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যেও আমরা টাকা পাই, তাহলেও কিন্তু আমরা সর্বোচ্চ লেভেলে সহযোগিতা করতে পারবো এই বানভাসী মানুষের জন্য। এই 13 জেলায় আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। আমরা যদি 100 ঘরও নির্মাণ করার জন্য আসি, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতে পারি, এবং আরো বেশি থেকে বেশি পারি, সেটাও কিন্তু খুব কম হবে না। আমি তো মনে করি যে আমরা যেদিন থেকে আমাদের সেকেন্ড ফেজ শুরু হবে, আমি তখন থেকেই মনে করেন যে বানভাসী মানুষের ওই সমস্ত অঞ্চলগুলোতেই বেশি বেশি থাকবো, বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করবো। ব্যক্তিগতভাবে আমি তো থাকবোই। দেন আমি যখন থাকবো, তখন আমার সাথে সাথে
আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের মধ্যে হিউম্যানিটি বোধ আছে এবং আমাদের প্রত্যেকটা ফাউন্ডারই কিন্তু মানবিকতা এবং লাইট হাউসের যে হাওয়া, যে যে জ্ঞান গরিমা কিন্তু সবার মধ্যে অলরেডি চলে আসছে। আমরা সবাই সেই রকম ভাবে আমাদের মেন্টালিটি তৈরি করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা সবাই এগিয়ে আসতে পারবো এবং সেখানে আমরা ধরে ধরে প্রতিটা ঘরে ঘরে গিয়ে 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 কিন্তু আমরা মানুষকে সহায়তা করতে পারবো এবং সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আমার কাছে মনে হচ্ছে, আমার মনে ডেকে বলতেছে যে আমরা এইবার বন্যা থেকেই মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারবো বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এর এর মধ্যে আপনারা হয়তো সর্বোচ্চ আপডেটটাও আমি দেওয়ার চেষ্টা করলাম এবং আজকের যে ওয়েবিনার, এই ওয়েবিনারটা কিন্তু 300তম। আর একটা ওয়েবিনার করতে গেলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই শুনেছি এবং কিভাবে একাগ্র চিত্তে শুনলাম। এখানে সবাই থাকতে হয়, কনসেন্ট্রেশনটা পুরো 2 ঘন্টা ধরে ধরেন মিটিং এর মধ্যে রাখতে হয়। তাহলে 2 ঘন্টা ইন্টু 300, কত ঘন্টা, কত দিন, কত ভাবে আমরা কিন্তু এটার পিছনে শ্রম দিয়েছি। তারপরে এখান থেকে ধরেন আমরা কত জ্ঞান, কত নলেজ কিন্তু আমরা এখান থেকে গ্যাদার করেছি। ওয়ানপেসিভ সম্পর্কে আমাদের যে পজিটিভ ধারণা, এখন পর্যন্ত আমরা স্টিল না ওয়ানপেসিভের প্রেমে হাবুডুবু খাচ্ছি। তো এই যে মনে করেন যে একটা ব্যাপার, আর এইটার জন্যই কিন্তু ওয়ানপেসিভ আজকে সারা পৃথিবীতে এত আলোচিত এবং এত সুন্দর একটা সুগঠিত একটা প্রতিষ্ঠান, যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই এবং অন্য কোনো কোম্পানির মধ্যে এটা তৈরি হয় নাই। আর অ্যাশমুখারে স্যার বলেছেন যে আমাদের ইউনিটি এবং আমাদের যে একে অপরের ওয়ানপেসিভের প্রতি ভালোবাসা এবং কমিটমেন্ট, এটার কারণেই আমাদের কোম্পানিতে যদি কোনো মির্জাপুরের তৈরি হয় এবং কোনো মির্জাপুর থেকে থাকে কোনো তাহলে তারা এখান থেকে আপন গতিতে বেরিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না। কারণ কি, কোম্পানি প্লাস ওয়ানপেসিভের ফাউন্ডার, এদের মধ্যে যে বন্ডিং, এই বন্ডিং এর কাছে সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ ছাই হয়ে, মনে করেন ওই যে ধানের ভিতরে যেমন চিটা থাকে, চিটা এমনি বাতাসে ঝরে যায়, ধানটা থেকে যায়। তো ওই রকম আর কি, মনে করেন চিটাগুলো ঝেড়ে চলে যাবে আর সলিডিটি তৈরি হবে। যত সামনে দিন যাবে ততই অনপেসিভের সলিডিটি তৈরি হবে এবং সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে এবং সারা জীবন এটা মানুষকে দিতেই থাকবে, দিতেই থাকবে। এই জন্যই বলা হচ্ছে যে এটা একটা হিউম্যানিটি প্রতিষ্ঠান এবং সেই হিউম্যানিটির প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই থাকতে পারতেছি। এইভাবে আমরা যে উদযাপন গুলো করতেছি, এটা এইভাবেই কিন্তু সারা জীবন থেকে জীবন্তর কিন্তু মানুষ উদযাপনের মধ্যে থাকবে। যেমন যখন আপনি সারা জীবন আপনি টাইম ফ্রিডম পেয়ে যাবেন, অর্থনৈতিক ফ্রিডম পেয়ে যাবেন, তখন আপনার কাজটা কি? তখন কাজটা হলো যে এই যে মনে করেন ফেনী, এই নোয়াখালী এখন একটু ডিজাস্টার চলতেছে, সেখানে আপনি আসেন। এই ধরেন কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এমন সময় আসবে যে কোনো একটা জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে পাকিস্তানে যেমন 25 জন মারা গেছে আজকে একটা অ্যাক্সিডেন্টে, সেখানে ধরেন কারা আগায় আসে? যারা স্বেচ্ছাসেবী, যারা সরকারি মনে করেন ফায়ার ব্রিগেড, এরা তো এগিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে সারা পৃথিবীতে কাজ করে বেড়াবো। তো আমরা ধরেন যখন আমাদের কোনো চিন্তা থাকবে না, চেতনা থাকবে না, অর্থনৈতিক সমস্যা থাকবে না, তখন আমরা স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত হয়ে যাব, নিজেদের মানে অন্যের কল্যাণে আমরা নিজেকে নিয়োজিত করে দিতে থাকবো। এটাই হবে আমাদের তখন কাজ। কিছু না কিছু তো করতেই হবে, মরার আগ পর্যন্ত তো আর বসে থাকা যাবে না। তো কিছু না কিছু করতেই হবে, তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব এবং মানুষের কল্যাণে এগিয়ে যাব। এটাই আমাদের কাজ হবে, এটাই আমাদের মনে করেন যে সামনের দিনের পথ চলার মানে একটা পাথেও থাকবে, মানে এটাই আমাদের দিক থাকবে যে আমরা অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করবো। তো সেটা যদি হয় সমষ্টিগত, এরকম ছোট ছোট, এই যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রোগ্রাম হয় এবং এখানে অনেক প্রোগ্রামের কর্ণধাররাই কিন্তু আজকে এখানে অনেকেই আছেন, যারা কিন্তু এরকম প্রোগ্রাম করে থাকেন এবং এই প্রোগ্রামগুলোর মানে মাধ্যমে আমরা কিন্তু একত্র হতে পারি এবং এক জায়গায় থেকে অন্যের কল্যাণে এগিয়ে আসা সহজ। এবং আমরা জানতে পারতেছি যে আজকে কোথায় কোন লোকটা খুব বেশি প্রবলেমে আছে। যেমন আমরা যারা ওই এলাকায় যারা আমরা আছি, আমাদের ফাউন্ডারই অনেক আছে যাদের সাথে আমার ডেইলি কমিউনিকেশন হচ্ছে, ভিডিও কলে আমাকে দেখাচ্ছে ভাই এই সমস্যা হচ্ছে, বা সেখানে ধরেন আমরা যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছি, তো সেগুলো কিন্তু এইভাবে এইটা একটা পরিবার হওয়ার কারণেই কিন্তু জানতে পারতেছি। আজকে যদি আমি এমন হতো যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে জব করতাম, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। কিন্তু আমাদের এই যে কমিউনিটি বেস হওয়ার কারণে আমরা প্রত্যেকটা থানায়, বাংলাদেশের প্রত্যেকটা থানা ইউনিয়নে আমাদের ফাউন্ডার আছে, যার কারণে আমরা কিন্তু এই নিউজগুলো, সারা বাংলাদেশের নিউজগুলো আমরা জানতে পারতেছি, দেন আমরা সেখানে হাত বাড়াতে পারতেছি। যদিও আমরা এখন যেরকম হাত বাড়াইতে পারতেছি সেটা সামান্য,
এবং সেটা অনেক মনে করেন যে এটা কিছুই না। তো সেখানে আমরা তাও আমরা চেষ্টা করতেছি। ধরেন আজকে এটা যদি আমাদের এমন হতো যে আজকে কোম্পানিটা ওপেন, সবার পকেটে টাকা আছে, তাহলে আমরা কিভাবে ঝাঁপিয়ে পড়তাম সেটা একটু ইমাজিন করে দেখেন। সুতরাং আমরা এভাবে নিজেদেরকে যে প্রস্তুত রাখতে পারতেছি, করতে পারতেছি, সামনে আগাতে আমাদের খুব ভালো হবে। অন প্যাসিভ জাস্ট শুরু হবে, দেন আমরা আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে আমরা মাঠে নেমে পড়বো এবং সারা মানে বাংলাদেশ আজকে যে সংস্কারের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো এই যে এদের মতো করেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং ওভার বাংলা যারা আমাদের সাথে আজকে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে সবসময় থাকেন এবং আপনারাও যে আমাদেরকে সঙ্গ দেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আমাদের সাথে পার্টিসিপেট করেন, এর জন্য আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের যারা ফাউন্ডার আছে, যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে স্যালুট জানাচ্ছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যার জায়গা থেকে বানভাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন। সহযোগিতা করতে না পারেন, প্রার্থনালয়ে যার স্ব প্রার্থনালয়ে প্রার্থনা করুন, সৃষ্টিকর্তার কাছে যেন দ্রুত রিকভারি করা সম্ভব হয়। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ আমাদের মেন্টর আব্দুল সোবান স্যার আপনাকে। যেটা বলতেছিলাম যে আমরা যে একে অপরের প্রতি সহনশীল এবং কতটা আপন, একজন বিপদে পড়লে বা ব্লাড ক্লাট লাগলে তার উপযুক্ত একজন আছেন আমাদের সাথে, যিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছিলেন চিকিৎসারত অবস্থায়। আমি ওনার কাছে 1-2 মিনিট শুনতে যাচ্ছি। এমডি হেদায়েতুল্লাহ স্যার, আপনি একটু আসবেন এবং এসে আপনার যে একটি কথা রাখবেন। ওয়েলকাম এমডি হেদায়েতুল্লাহ স্যার। খুবই ভালো লাগছে। আর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমি আসলে অনপেসিভের সাথে যে যুক্ত আছি। নিঃসন্দেহে আমার পিতামাতার অবশ্যই আমরা সৌভাগ্যবান সন্তান যারা এই কমিউনিটিতে আছি বা কমিউনিটির বাইরে যারা আছি এবং অনপেসিভের সাথে যারা আছি, তারা খুবই ভাগ্যবান যে আসলে অবশ্যই আমাদের পিতামাতা কোনো না কোনো ভালো কাজ করেছে বা আমরা যারা এখানে অ্যাটেন্ড করেছি, আমরা অদূর ভবিষ্যতে বা বিগত দিনেও আমরা ভালো কাজ করে আসছি। নিঃসন্দেহে আমি বিশেষ করে মোটামুটি আমি আমার এইজ থেকে যখন থেকে অনপেসিভ আমি জানতে পেরেছি, যখন এখানে মিটিং শুনছি বা মিটিং করতেছিলাম, দেখতেছিলাম যারা মিটিং চালাচ্ছেন বা অনপেসিভের সাথে লিয়াজ আছেন, তারাই আসলে গর্বিত পিতা এবং গর্বিত মাতার, গর্বিত বংশের, গর্বিত মানুষ। এরা নিঃসন্দেহে পৃথিবীতে আলোকিত করবে। তারই আমি একটু বলতেছি যে আসলে আনপেসিভ আসলে হিউম্যানিটি অনেকভাবে করে থাকেন। তো অনপেসিভ এরা যে হয় হিউম্যানিটি আমাদের যে সারা পৃথিবী, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে আমরা একে অপরের পরিপূরক। বিশেষ করে আমি বলতে চাই আমি ইন্ডিয়াতে, বাট আমার রিলেটিভের সাথে আমি কথা বলার সুযোগ রাখতে পারি নাই, বাট এই অনপেসিভ এই হিউম্যানিটির কারণে আমার বিশাল একটা কমিউনিটির সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমার নিজের পরিবারের কাছে আমি আমার মনের ব্যথাটা আমি ব্যক্ত করতে পারিনি, বাট আমি এই অনপেসিভের হিউম্যানিটি, এই মানবতার কাছে আমি আমার কথাটা ব্যক্ত করতে পেরেছি। সত্যি কথা, আমি লাখো ইমামদের আমি সেবক হিসেবে আছি। ইমাম মুয়াজ্জিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন, এটার ফাউন্ডার চেয়ারম্যান আমি, বাট আমি লক্ষ ইমামকে আমি জানাতে পারিনি, বাট আমি এই অনপেসিভ কমিউনিটিকে জানানোর সুযোগ হয় নাই। বাট 2-1 জন হয়তো বা জেনেছেন যে আমি আমার ট্রিটমেন্ট করার শেষ পর্যায়ে আমি কঠিন বিপদে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই কমিউনিটিকে আমি স্বাগত জানাই। এই অনপেসিভ ফ্যামিলি মেম্বারকে আমি চির কৃতজ্ঞ থাকবো, চির ঋণী হিসেবে আমি আছি। আমি আপনাদেরকে হাত তুলে দোয়া করেছি আমার এই ওয়াইফের স্টমাক ক্যান্সার প্রবলেমে। আমি শেষ পর্যায়ে এসে আমি দেখা যাচ্ছে আমি 12 লক্ষ রুপি শেষ করার পরেও আমি আমার সর্বশেষ আমি আমার স্কুলের যে জায়গাটুকু দিয়েছিলাম সেটাও আমি বিক্রি করার জন্য, আমার একটা প্রতিবন্ধী স্কুল আছে সেটা আমি বিক্রি করে দেওয়ার জন্য, আমি এটা এমপিওর জন্য আমরা প্রায় 12 বছর যাবত আমি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। 120 জন ছাত্র আছে এখানে। প্রতিবন্ধী জায়গাটা আমি বিক্রি করার জন্য আমি একটা দলিল আরেকজনকে দিয়ে আসছি, কিন্তু এমন তো অবস্থায় আমাকে আলহামদুলিল্লাহ, আমি নাম বলে তাদেরকে আমি করতে চাচ্ছি না, আমার শ্রদ্ধেয় স্যারেরা বাংলাদেশের বিশেষ করে ইন্ডিয়াতেও অক্লান্ত পরিশ্রম করে, বাংলাদেশ থেকেও অক্লান্ত পরিশ্রম করে
আমার জন্য যে এটা করেছেন, উপকারটা করেছেন, এটা আমি কৃতজ্ঞ এবং চির ঋণী হিসেবে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে এই অনফেসি থেকে বা আদারওয়াইজ আমাকে যদি কখনো, ইনশাল্লাহ আমি একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হিউম্যানিটি কাজ করে আসছি, মানবতার কাজ করে আসছি, আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি কাজ করি, সেজন্য আমি বিশ্বাস রাখি আমার পাশে এই বাংলাদেশের এই অনপেসিভের ভাইয়েরা, আমার অনপেসিভের আমার অন্তরঙ্গের বন্ধুরা, আমার ইন্ডিয়ার বন্ধুরা, অনপেসিভের ফ্যামিলির পরিবাররা আরো বিভিন্ন জায়গা থেকে ওনারা হেল্প করেছেন। তো সেই জন্য এই হিউম্যানিটি আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে নয়, বিভিন্ন ওয়েবিনারে দেখেছি যে কোনো ফ্যামিলির কোনো ভাই মারা গেছেন, তার পাশে দাঁড়াইছেন। কেউ অসুস্থ হয়েছেন, ব্লাড লেগেছে, ব্লাড লাগবে এমন অবস্থা দিয়েছে, হসপিটালে সহ্য অবস্থায় আছেন, তাকে হেল্প করেছেন স্টেপ মাইনুল ইসলাম স্যার, তার প্রোগ্রামে দেখেছি। তারপরে SM আপনার আকরাম হোসেন সাহেব স্যারের ওয়েবিনারে আমি সেখানেও দেখেছি, মোহাম্মদ সুবান স্যারের ওয়েবিনারে সেখানেও দেখেছি, সেখানে আপনার রিফাত স্যারের প্রোগ্রামে দেখেছি, নজরুল স্যারের প্রোগ্রামে দেখেছি, আরো বিভিন্ন জন। মনে কষ্ট নেন না, আমি এই মুহূর্তে সবার নাম বলতে পারছি না। এবং ইন্ডিয়াতে সজল স্যার রয়েছেন, আরো বিগ লিডার দিলন স্যার রয়েছেন, তারপরে আপনার সুশান্ত স্যার রয়েছেন, সবার ওয়েবিনারে দেখেছি। কেউ যদি একটু কষ্টে আপনার পড়ে থাকে, কোনো ব্যথায় ব্যথিত হন, কোনো চিকিৎসার জন্য আপনার যদি থাকেন, তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবারই অবস্থা খারাপ, তারপরেও এখান থেকে আমরা টুকরো টুকরো করে দিয়ে এই হিউম্যানিটি, আমি এটা বাস্তব এটা চলন্ত প্রমাণ। আমার এমন হয়েছিল যে বাসা বানাতে পারছিলাম না, আমি টেস্ট করতে পারছিলাম না যে আমার কিমোথেরাপি শেষ, এক একটা কিমো $2000 তারপর আমি কিমোথেরাপি কমপ্লিট করার পরে টেস্ট করতে পারছি না। আলহামদুলিল্লাহ তারা টেস্ট করার জন্য আমার বাসা ভাড়া দিয়েছেন, আমার এই যে বাচ্চার খাবারের টাকাটাও দিয়েছেন। বাট আমি এখান থেকে এমন তো অবস্থায়, তখন আমার বাংলাদেশে যোগাযোগ করার মতো কোনো আমার কমিউনিকেশনই ছিল না, আমার যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। আমি আপনাদেরকে প্রাণ খুলে দোয়া করেছি, আমার সোসাইটির পক্ষ থেকে দোয়া করেছে, ইন্ডিয়ান জামে মসজিদ থেকে দোয়া করেছে, যে যা দিয়েছেন ইনশাল্লাহ তার ওই সহযোগিতার জন্য তার মনের আশা যেন পূরণ হয়। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অ্যাট দিস টাইম, আলহামদুলিল্লাহ এটা আমি চিরকৃতজ্ঞ। আমার ওয়াইফও সবসময় বলেন, আমরাও দোয়াও বলি, আমার মাসুম বাচ্চারা বলে আল্লাহ আমার মাকে যারা সুস্থ করলেন বা আমার মার জন্য যারা এত টাকা দিলেন তাদেরকে আমরা চিরকৃতজ্ঞ, এবং উনিও হাত তুলে দোয়া করেন। সেই হিসেবে আমি বলবো এই অনপেসিভ আসছে হিউম্যানিটির জন্য, এই অনপেসিভ আসছে আগামী ফিউচারকে আলোকিত করার জন্য, এই অনপেসিভটা হয়েছে মানবতার অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ হেদায়েতুল্লাহ স্যার। হ্যাঁ, ওয়েলকাম রঞ্জিতা ঢালি ম্যাম। প্রথমে 10-12 জনকে নিয়ে এটা চলতো, তারপরে সেখান থেকে আজকে এই বিশাল একটা প্ল্যাটফর্ম নিয়েছে, এখান থেকে সবাই কিছু না কিছু উপকৃত হচ্ছে। আর আজকে সেই 300 এপিসোডের সেলিব্রেশন ডে, তার জন্য কংগ্রাচুলেশন রেসপেক্টেড মিস্টার জাফর ইসলামী স্যারকে। অনপেসিভের সঙ্গে জড়িত থেকে আমরা সত্যি একটা ফ্যামিলির মতন হয়ে গেছি, এটা কোনো সন্দেহ নেই। একজন আরেকজনের পাশে দাঁড়ানো, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখের ভাগিদার আমরা হয়েছি, একজন আরেকজনের পরিপূরক। তাই সবার কাছে বাইহার্ট রিকোয়েস্ট করবো যে এভাবে একজন আরেকজনের পরিপূরক হয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা থাকতে পারি। ওয়েলকাম তাসলিমা আক্তার ম্যাম। সত্যি অসাধারণ আজকের এই ওয়েবিনার, যে ওয়েবিনারটি একাগ্র চিত্তে একাগ্র সাধনায় এগিয়ে নিয়ে চলছেন আমাদের জাফর ইসলাম স্যার, ওনার প্রতি রইল আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আমরা শুনলাম আমাদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে ভাইয়েরা, তাদেরকে আমার অন্তরাত্মা থেকে দোয়া আশীর্বাদ রইল, আল্লাহ যেন প্রত্যেকে নেক হায়াত দান করেন। আমরা যেন করোনার পর থেকে আমরা এমনই অবস্থানে রয়েছি, যার অবস্থান থেকে যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেই কথাটির প্রতিমান হয় প্রতিবারই। আজকে যে বন্যা কবলিত এলাকাতে যারা রয়েছেন, আল্লাহ তাআলা যেন বনবাসীদেরকে হেফাজত করেন, আমিন। তো আজকে 300 ওয়েবিনার উপলক্ষে ছোট্ট একটি লেখা আমার পক্ষ থেকে, মিটিং শুনতে শুনতে কেমন জানি কলম চলছিল সেই জায়গা থেকে। ওয়েবিনার আমাদের প্রাণ, বিশ্বের বুকে ওয়ানপেসিভের নাম দিয়েছেন যিনি, আমাদের সবার নয়নমণি মিস্টার এস মুফারি স্যার তিনি। ওয়েলকাম কামরুন নাহার ম্যাম। অসংখ্য ধন্যবাদ জাফর ইসলাম স্যারকে একদম শেষ সময়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা তো সবসময় কথা বলে থাকি, আসলে আজকে এখানে এক ঝাঁক তারার মেলা, আমরা যাদের কথা শোনার জন্য প্রতিনিয়ত আমরা অপেক্ষা করে থাকি, আজকে আমরা তাদের কথা শুনতে পেরেছি। আমাদের সত্যি মনে হচ্ছিল আজকের যে আপনার আয়োজনটা, এই আয়োজনের একটা সার্থকতা ঘটেছে। সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা চেষ্টা করব সবার আসলে কিছু না কিছু সবাই মিলে আমরা উপকার করি কারো না কারো।
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ কামরুন নাহার ম্যাম আপনাকে। আম্মাজান কি আছেন? হনুফা খানম আম্মাজান, ওয়েলকাম ওয়েলকাম। প্রাকৃতিক দুর্যোগ তো গেলই, অনপেসিভও নিয়েই আমরা এর মধ্যে, তারপরেও আমরা আমাদের এর মধ্যে অনপেসিভ নিয়ে কিছু ভাবতে হয় সবসময়। অনেক দিন থেকে আমি ওয়েবিনারে সংযুক্ত হই না, সেই জন্য বলার সক্ষমতা কিছুটা কমে গেছে। অনপেসিভ একটি অনন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। বিশ্বের 14 লক্ষ ফাউন্ডার সকলেই এই কোম্পানির মালিক। অনপেসিভের প্রতিষ্ঠাতা যিনি অ্যাশ মুফারেজ স্যার, তার শ্রম ও মেধা দিয়ে বিশ্বের এআই সম্পর্কিত প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সহায়তায় একটির পর একটি প্রোডাক্ট বাজারজাত করছেন। ইতিমধ্যে ভারতের হায়দ্রাবাদ, দুবাই, এছাড়াও 5টি এইগুলো মিলিয়ে 5টি অফিস অনপেসিভে বিশ্বে রয়েছে। তো অনপেসিভের অর্জিত যে সাফল্য, এগুলো আমরা পেতে যাচ্ছি সবাই। আমরা সকলেই আশাবাদী। কিছুক্ষণ আগে সোভান স্যার বলে গেলেন যে তিনিও খুব আশাবাদী মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। অনপেসিভের এই কালজয়ী ব্যবসা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমাদের এই ধরাধাম থেকে দূর হবে দারিদ্র, মানুষের অমানবিক জীবনযাপন এবং দুর্নীতিগ্রস্ত মানব গোষ্ঠীর শোষণ বঞ্চনা থেকে মুক্ত হয়ে আর্থিক স্বাধীনতা অর্জনে সক্ষম হবে। অনপেসিভ একজন অসহায় নারী থেকে শুরু করে সকল মানুষের অবস্থান সুদৃঢ় করবে। আম্মাজান, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আজকের দিনে যদি একটু ওই দেশাত্মবোধক, দেশপ্রেমের ভালোবাসা রেখে ছোট্ট 2-1 কলি যদি সম্ভব হয় গান দেশাত্মবোধক। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে। এম এস কবির স্যার আপনি আসবেন, সর্বোপরি একটা কবিতা আমাদের মাঝে শোনাবেন, তারপরে 2-1টি কথা শুনবো আব্দুল সোবহান স্যারের কাছে, তারপরে আমরা সমাপ্তির দিকে যাব। ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আজকের এই 300তম ওয়েবিনারটি যে কথাগুলো আলোচিত হলো, এগুলো আসলে বিশাল পাওয়া। আজকের ওয়েবিনারটি একটি স্মরণীয় ওয়েবিনার হয়ে গেল। সকলের কথাগুলো এত মূল্যবান ছিল যে এটি যদি যারা মিস করেছে তাদের জীবন থেকে বিশাল কিছু হারিয়ে গেছে। এবং যিনারা আপনারা আমরা এই ওয়েবিনারে আজকে উপস্থিত থাকতে পেরেছি, তারা জীবনের সবচেয়ে অবিস্মরণীয় অর্জনটি আজকে অর্জন করতে পেরেছি বলে মনে করি। আমি এটুকুই বলবো। পরিশেষে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে দেশ গঠনের ডাক পেয়েছি, মুগ্ধ এখন হই না যে আর পাখির মিষ্টি গানে, বিষণ্ণতা ভর করে না ফুলের অভিমানে, ছুটে চলা গড়াই নদী দেয় না হৃদয় নাড়া, আগের মতো স্বপ্ন পাখি হয় না বাঁধন হারা, সাদা মেঘের পালকি দেখে হারায় না আর মন, নিবিড় মায়ায় আর ডাকে না শরৎ কাশের বন। দেশ গঠনের ডাক পেয়েছি, কেমনে থাকি ঘরে, ফুল পাখি আর নদী নিয়ে ভাববো কেমন করে, অনিয়ম আর দুর্নীতিতে দেশটা ছিল ঢাকা, ভেঙে যাওয়া অর্থনীতির চাই ঘুরাতে চাকা,
ধন্যবাদ। ওভার টু জাফর ইসলাম স্যার। হ্যাঁ, ধন্যবাদ এম এস কবির স্যার, অত্যন্ত সুন্দরভাবে একেবারে সংক্ষিপ্তভাবে যে একটি কথা এবং মনোমুগ্ধকর একটি কবিতা আবৃত্তি করে শোনালেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি অনারেবল সকল রেসপেক্টেড প্রাণপ্রিয় ফাউন্ডিং মেম্বার সকলকেই। আসলে মূলত আজকের অধিবেশনটা ছিল একটা সেলিব্রিটি ডে, এবং আমরা জানছি যে আজকে আমাদের মূল যে ক্যাপশন ছিল, যাদেরকে শুনলাম আসলে অত্যন্ত সুমধুর কণ্ঠে চমৎকার ভাবে কারেন্ট সিনারি নিয়েও, যাদেরকে আসলে আমরা প্রতিনিয়ত শুনি, কথা শুনি, তাদেরকে হয়তো শুনতে পেলাম না। সেই জন্য আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি। এবং শুরু করেছিলাম আব্দুল সোবান স্যার, আপনি শুরুটা আপনার মাধ্যমে করেছিলাম এবং শেষটাও আপনার মাধ্যমে করবো ইনশাল্লাহ। তার পূর্ব মুহূর্তে 1 মিনিটের জন্য এমডি মকসুদুল সরকার স্যার, আপনি আসবেন। আজকের অধিবেশনটা আপনার কাছে কেমন ফিলিংস শেয়ার করবেন স্যার, খুবই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ জাফর হোসেন স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের 300তম ওয়েবিনার উদযাপন হলো। সেই ওয়েবিনারে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আজকে যে আমাদের বিশেষ বিশেষ স্যার এবং ম্যামেরা ছিলেন, তা ওনাদের বক্তব্য এবং ওনাদের কথাবার্তা আমরা শুনেছি মনোমুগ্ধ অবস্থায়। আসলে আজকে যে ওয়েবিনারটা হয়ে গেল, এটা সত্যি একটা মাইল ফলক। আমাদের সেলিব্রিটি অনুষ্ঠান আজকে ছিল, তো সেখানে অনেক আমাদের স্টেট মাননীয় স্যার ছিলেন, সেখানে আব্দুল সোবান স্যার থেকে শুরু করে আকরাম স্যার, সবাই আমাদের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা এবং জ্ঞান গর্ব আলোচনার মাধ্যম দিয়ে আমাদেরকে বৃহৎ একটা নলেজ দিয়ে গেলেন। আসলে সত্যি এনারা যখন আমাদের ওভেনারে আসেন, কিছু কথা রাখেন, আমরা অনুপ্রাণিত হই এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এবং এজ এ আমি একজন প্রাউড ফাউন্ড মেম্বার, আসলে আমার পরিচয় এটা একটু দিতে চাই। আমি এমডি মোহাম্মদ মকসুদুল সরকার, নওগাঁ থেকে বলছিলাম। আর প্রতিনিয়ত থাকার চেষ্টা করি ওয়েবিনারে, এবং এই ওয়েবিনার থেকে আমি অনেক জ্ঞান এবং অনেক কিছু শিখেছি এই ওয়ান পিস সম্পর্কে। এবং শুধু ওয়ান পিস সম্পর্কে না, আসলে আমাদের চলাফেরা, আমাদের যে বিবেক বিবেচনা, আমাদের যে মেধা মনন, সবকিছু মিলে আমাদের যে মানবতার যে সমস্ত কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে আমাদের বিশাল ব্যাপ্তি যে এই আলোচনার মাধ্যমে আসে, একটা জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যম দিয়ে, সেখান থেকে আমি অনেক 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 নলেজ পেয়েছি এবং নিজের জীবন চলার ক্ষেত্রে আমি অনেক এখানে শিখতে পেরেছি। এবং সত্যি একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম, সেটা হলো ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি। এবং সেখানে আমরা মন খুলে প্রাণ খুলে আমরা নিজের কথা বলতে পারি এবং শুনতে পারি, এবং বিজ্ঞ স্যার ম্যামের কথা শুনে আমরা প্রতিনিয়ত নলেজ পেয়ে থাকি। এটাই আমাদের বড় পাওয়া। তো ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাফর ইসলাম স্যারকে। ওভার টু জাফর ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, মকসুদুল সরকার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসলে যেহেতু সময়টা অলরেডি 12:30 হয়ে গেছে, যাদেরকে প্রতিনিয়ত শুনি আসলে তাদেরকে যেহেতু শুনতে পেলাম না, সেই জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত সবার উপস্থিতি, মনোনীত পরিবেশ একটা সুশৃঙ্খল ভাবে শেষ করতে পেরেছি, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছি আবারও আরেকটু মেন্টর আব্দুল সোবান স্যার, আপনি আসবেন। আপনার যে একটি কথা শুনবো, আপনার শুরুটা আপনাকে দিয়ে করেছিলাম, আপনি যে একটি কথা রাখবেন এবং শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন কিছু কথা। শেখ মুনাফ আলী স্যার, আপনি প্রস্তুত থাকবেন। ওয়েলকাম আব্দুল সোবান স্যার, যদি অ্যাভেলেবল থাকেন। হ্যাঁ, ওয়েলকাম। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এগেইন সবাইকে আবার ধন্যবাদ জানাই। তো আমি 3-4টা কথা বলবো। একটা হলো, মানুষের পেটের ক্ষুধার জন্য যেমন খাবারের দরকার হয়, তেমনি মানুষের মেন্টাল ক্ষুধা মেটানোর জন্য মোটিভেশনাল পজিটিভ থিঙ্কিং লেভেলের কিছু কথা, বার্তা, জ্ঞান, গরিমা এগুলো দরকার হয়, যেগুলো হাউস থেকে আসে। যেমন আমাদের এইরকম একটা ওয়েবিনার থেকে আসে। এই যে ওয়েবিনারে আজকে জ্ঞান গরিমার কথা হলো, এখানে যে পজিটিভ কথাগুলো হলো, সেগুলো কিন্তু আমাদেরকে কি করে, আমাদের মেন্টাল খাদ্য যোগায়। পাশাপাশি আরো কিছু ব্যাপার আছে, যেমন আমাদের হানুফা খানম ম্যাম যে দেশত্ববোধক গান আমাদের শোনালেন, এই সমস্ত দেশত্ববোধক গান আমাদেরকে ইন্সপায়ার্ড করে। এমনকি আমাদের ওই সময়, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে, যখন মানুষ এই ধরনের কিছু মোটিভেশনাল এবং হৃদয়কে অর্থাৎ অনুপ্রাণিত করার মতো কিছু গান শোনার মাধ্যমে অনেকে কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের নিজেদের বিলিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু আমাদের সাহস যোগায়। অর্থাৎ গান আমাদেরকে কিন্তু অত্যন্ত লেভেলের সাহস যোগায়, নিজের জীবন পর্যন্ত দিতে আমরা পিছপা হই না, এরকম।
তো উনি আমাদের যে গানটা শোনালেন আমি খুবই মুগ্ধ, এবং সবাই শুনেছেন, খুবই চমৎকার। উনি এই বয়সেও অনেক সুন্দর উনি গান, এর জন্য আমি অন্তরস্থল থেকে আমি দোয়া করি, নামাজের মাধ্যমে দোয়া করি আমাদের মধ্যে এইরকম জ্ঞানী গুণী কিছু মানুষজন আমাদের মাঝে আছেন, যারা সবসময় আমাদের মাঝে যেন বেঁচে থাকেন, এবং ওনার দীর্ঘ জীবন কামনা করছি। পাশাপাশি আমাদের যে ওয়েবিনার আজকে জাফর ইসলাম স্যার আমাদের উপহার দিলেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই যে জ্ঞান, যে কথা, যে নলেজ আমরা পেয়েছি, সেগুলো আমাদের সামনে পথ চলতে আমাদের অনেক সহযোগিতা করে। যেমন ইয়াসমুফারে স্যার বলেছিলেন যে একটা নেগেটিভ কথা যদি আপনি শুনেন তাহলে 2 দিন আপনাকে পিছনে ঠেলে দেয়, অর্থাৎ আপনি 2 দিন আপনার জীবনে এইভাবে বা 1 মাস আপনাকে পিছনে ঠেলে দেয়। তো এরকম আমরা যখন একটা পজিটিভ কথা শুনি তখন আমাদের কিন্তু সেই লেভেলের সামনে বাড়িয়ে দেয়, আমরা সেই লেভেলের সামনে মুভমেন্ট করতে আমাদের সহযোগিতা আমাদের চলে আসে, আমাদের ভিতরে সেই রিদমটা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবিনার গুলোর বিকল্প নেই। আর পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে 300তম ওয়েবিনার আপনি আমাদের সকলের উপহার দিয়েছেন। এর জন্য আপনার অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার ফলেই কিন্তু আজকে 300তম ওয়েবিনার উদযাপন আমরা করতে পারলাম। এর জন্য অবশ্যই অবশ্যই আপনি থ্যাঙ্কস, এবং শুধু থ্যাঙ্কস দিলে হবে না, আপনি অনেক অ্যাচিভ করবেন এবং অনেক আপনি এগিয়ে যাবেন, আপনার জীবন সামগ্রিকভাবে পরিপূর্ণতায় ভরে যাবে এই কামনা করছি। এবং এখানে যারা আমরা উপস্থিত আছে সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবার সার্বিক মানে মঙ্গল কামনা করেই আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল সুবহান স্যার আপনাকে। প্রতিনিয়ত সাপোর্ট এবং সাহস দেন আপনি, আপনার কাছ থেকে আমরা শিখি প্রতিনিয়ত, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। এবং এতটুকু বলতে চাই আজকের সকল উপস্থিতিকে, যে আমরা যদি একটু ন্যূনতম জ্ঞান অর্জন করে থাকি, তো শুধু সেইটুকু নিয়ে যদি সন্তুষ্টি নিয়ে যদি আমরা ঘুমাতে যাই তাহলে কি হবে? আমি আপনি কিন্তু একটা লক্ষ্য নিয়ে যদি আমার আপনার একটা নতুন সকাল শুরু করি, তাইলে কিন্তু দারুণভাবে আমরা আরো এগিয়ে যাইতে পারবো। এবং সময়ের মূল্য প্রতিটা মুহূর্তকে দেওয়া উচিত। এবং আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিন্তু আসলে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো কিন্তু সমস্ত হারের বা একটা যোগ্য জবাব। কারণ এই সাফল্যের জন্য আপনাকে কমসে কম ন্যূনতম কিছু তো ত্যাগ স্বীকার করতে হবে, যেটা হলো ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু ব্যর্থতার পর মানে কাজ করে যাওয়া। অর্থাৎ আপনি সামনের দিকে এগোতে থাকলে দেখা যাবে যে বিরোধী পক্ষ বা অনেকেই আপনাকে প্রশ্ন, সমালোচনা, অনেকে সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ পিছু লোকে কিছু বলে এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে। সবসময় মনে রাখবেন আপনি ভালো কিছু করছেন বলেই কিন্তু লোকেরা হয়তো আপনাকে নিয়ে একটু সমালোচনা বলাবলি করবে, এটাই স্বাভাবিক। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আমাদের নিশ্চিত আসবেই। এবং আমরা জানি যে আজকের দুনিয়ায় যারা বড় বড় সফল ব্যক্তি, মানে সফল মানুষ যারা আছেন, তাদের প্রথম জীবনও কিন্তু এইরকমই আমার আপনার মতো একটা সাধনার জীবন ছিল। তারা ওই দেখা গেল যে আমার আপনার মতোই কিন্তু অনেক দুঃখ কষ্ট লালন করেছে, তারপরে কিন্তু তারা থেমে থাকেনি। তারা তার সত্ত্বেও একটা সফলতার সাথে কামিয়াব হয়েছে, কারণ তারা একটা জেদ বা স্বপ্নের লক্ষ্যে তারা প্রতিনিয়ত লেগে গেছিল। আর তাই আবারও একটি মেসেজ দিতে চাই সকলকে, যে আপনি যদি স্বপ্নের সেই উদ্দেশ্যে অটল ভাবে লেগে থাকেন এবং আপনিও অনেক বড় একজন মানুষ হতে পারবেন। আসুন সবাই মিলে একসাথে নিজ নিজ লক্ষ্যের উদ্দেশ্যে দুনিয়াকে কিছু করে দেখাই। যেমন আজকের দিনে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটা কিন্তু একটা অন্যরকম মাইল ফলক, যেটা আমরা অনপেসি থেকে শিখেছি। তাই শেষে আরেকটি কথা বলি, যে জীবনের যে বড় লক্ষ্য রাখুন এবং সেই লক্ষ্যে অটল থাকুন, সফলতা অবশ্যই আসবে এবং আমরা সেই সফলতা দ্বার প্রান্তে আছি। অসংখ্য ধন্যবাদ সকলকেই।